ওকে, তো চলো আজকে আমরা তোমাদের হায়ার ম্যাথের সপ্তম অধ্যায় অসীম ধারা রিভিশন দিই। এই অধ্যায়টা কার কার কাছে কঠিন লাগে আগে আমাকে এটা বলো। মানে একদমই পারি না ভাইয়া, সব থেকে কঠিন একটা চ্যাপ্টার। কারো কাছে লাগে কঠিন? এরকম কেউ আছো যে ভাইয়া চ্যাপ্টারটা কঠিন লাগার কারণে আমি পারি না? ভাইয়া এইটার সব থেকে সহজ অধ্যায় এটা। তাই? কিন্তু এটা তোমাদের থেকে আমি বলি হায়ার ম্যাথ কথাটা এমনি ভাওতাবাজি। হায়ার ম্যাথ, এখানে জেনারেল তোমাদের আছে কি সম্ভাবনা, এখানে তোমাদের আছে কি অসীম ধারা, এগুলো কোনো অধ্যায় গুলো ধরার আগে শেষ হয়ে যায়, এইটার তাই না? সম্ভাবনা দুইটা হচ্ছে সব থেকে সহজ। এই যে আমাদের অসীম ধারা থেকে কোন প্রশ্ন আসবে এটা তুমিও জানো আমিও জানি, জানো কিনা বলো? যে এক্স এর উপর কি আর শর্ত আরোপ করলে অসীম ওইটা এই সমষ্টি থাকবে, তাই না? এই অঙ্ক তুমিও জানো পরীক্ষা আসবে, আমিও জানি পরীক্ষা আসবে। আচ্ছা, তো যাই হোক আমরা শুরু করি। তো আমাদের এই চ্যাপ্টার শুরুই হয় আগে অনুক্রমের মাধ্যমে। অনুক্রম থেকে তোমাদের এমসিকিউ এসে থাকে। অনুক্রম কি তোমরা জানো? অনুক্রম হচ্ছে আমরা যদি কোনো সংখ্যা লিখি বা কোনো রাশি লিখি, ওই রাশিগুলোর সাথে যদি পূর্বের পদ আর পরের পদের যদি কোনো মিল পাওয়া যায়, তখনই ওগুলাকে আমরা অনুক্রম বলি, সিকোয়েন্স। বুঝা গেছে? যেমন আমি যদি তোমাকে একটু এভাবে লিখি যে, ধরো কথার কথা আমি এখানে লিখলাম, এভাবে লিখলাম যে ধরো 1, হ্যাঁ, 4, দেন হচ্ছে আমি লিখলাম 9, এরপরে লিখলাম হচ্ছে 16, এরপর লিখলাম 25। এই যে এইটা একটা অনুক্রম। বিষয়টা হচ্ছে এটা একটা কি অনুক্রম, এই যে ডট 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 চলতেছে। কেন অনুক্রম? কারণ এইখানে দেখো তুমি প্রত্যেকটা এই অনুক্রমে এই রাশিগুলা না, এই রাশিগুলার এই প্রথমে যে আছে দ্বিতীয় যে আছে এগুলাকে বলা হয় পদ। ঠিক আছে, এটাকে বলা হয় প্রথম পদ, কমার পরে এটাকে বলা হবে দ্বিতীয় পদ, কমার পরে এটাকে কি বলা হবে তৃতীয় পদ। আর এই পদগুলোর মধ্যে একটা দেখো রিলেশন আছে বা কোনো না কোনো সম্পর্ক আছে। এরকম সম্পর্ক তোমরা কেউ গেস করতে পারো কিনা? দেখো আমি প্রথম পদ আসলে লিখতে চেয়েছি হচ্ছে কিভাবে জানো? প্রথম পদটা আসলে 1 স্কোয়ার। এই 4 এটা কি দ্বিতীয় পদ না? এটা আসলে আমার 2 স্কোয়ার। এই 3 এটা 3 নম্বর পদের স্কোয়ার। 16 এটা হচ্ছে আমার 4 নম্বর পদের স্কোয়ার। বুঝা গেছে? তো এখানে তো স্কোয়ার দিয়ে দেখালাম, এটা অনেক রকমই হইতে পারে। তো এরকম ভাবে দেখো যে অনুমতি যদি এমন হয় যে এরকম প্রত্যেকটা পদের সাথে সম্পর্ক আছে, আর আমরা এভাবে কমা দিয়ে আলাদা করে করে লিখতেছি, এগুলো হচ্ছে একটা অনুক্রম। তা আমি যেটা বললাম এখন দেখি বইয়ের ভাষায় কি বুঝায়। বইয়ের ভাষায় বোঝায় হচ্ছে যখন যখন কতগুলো রাশির একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, সেই সাজানো রাশিগুলাকেই বলা হয় কি বলতো অনুক্রম। বুঝে গেছে? তো তোমাদের এই অনুক্রমের কিছু দেখবা উদাহরণ তোমার বই অলরেডি দেওয়া, এগুলো তোমার বইয়ের উদাহরণ, তোমাদের বই। যেমন দেখো এইটা একটা অনুক্রম, বাট এখানে এইখানে প্লাস না, এখানে কমা। কমা এগুলা, ঠিক আছে, এগুলা কি কমা, ঠিক আছে, প্লাস না। অনুক্রম হচ্ছে পর পর থাকবে, কমা চিহ্ন দিয়ে আলাদা করা থাকবে। তো এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো এখানে দেখবা যে প্রত্যেকটা পদের তার পূর্বের আর পরের পদের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে, এগুলাকে আমরা বলবো হচ্ছে একটা অনুক্রম। তারপর দেখো যে এইটা 3 1 -1 -3। তো এই যে দেখো এটা যদি কমা কমা দেওয়া থাকে, এই যে লাস্টের পদটা খেয়াল করো, এইখানে দেখো এই সম্পর্কটা দিয়ে দিচ্ছে 1/2n। এখানে n বলতে দেখো তুমি যদি প্রথম পদ সম্পর্কে জানতে চাও যে আমি প্রথম পদটা কত, তাহলে এখানে n এর ভ্যালু 1 বসাই দিবা। n এর ভ্যালু কি বসাই দিবা? 1 বসাই দিবা। 1 বসাই দিলে দেখো n এর ভ্যালু 1 বসাই দাও, 2 টু দি পাওয়ার 1, তাহলে 1/2। তাহলে এই দেখো প্রথম পদ হচ্ছে 1/2। তুমি যদি এখন 4 নাম্বার পদ সম্পর্কে জানতে চাও, তাহলে n এর ভ্যালু 4 বসাই দিবা এইখানে। তাহলে দেখো 4 বসাই দিলে 1/2 টু দি পাওয়ার 4। দেখো 4 নম্বর পদ হচ্ছে, দেখো 1 2 3 4, 1/2 টু দি পাওয়ার 4। ঠিক আছে? তো এই যে যেখানে আমি n এর বিভিন্ন মানগুলা বসাচ্ছি, এইটাকে বলা হয় অনুক্রমের সাধারণ পদ। এটাকে কি বলা হয়? অনুক্রমের সাধারণ পদ।
এই সাধারণ পদ দিয়ে আমরা প্রত্যেকটা পদকে খুঁজে বের করতে পারি, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম। দেখো পরে আর একটা অনুক্রম দেওয়া, যে 3 1 -1 -3 এভাবে চলতেছে, ডট ডট দিয়ে। এই যে দেখো n বিশিষ্ট যে পদটা এখানে, এটাই হচ্ছে কি সাধারণ পদ। কেন এটা সাধারণ পদ খেয়াল করে দেখো, আমি যদি প্রথম পদ সম্পর্কে জানতে চাই, তাহলে দেখো n = 1 হলে, দেখো তো এখানে n এর ভ্যালু বসাই দাও তো, 5 - 2 × 1, তো 5 - 2 মানে 3। দেখি তো প্রথম পদটা 3 কিনা, হ্যাঁ 3। যেহেতু আমি n এর মান এখানে বসায় আমি প্রত্যেকটা পদকে জানতে পারবো, এর জন্য এটা হচ্ছে আমাদের সাধারণ পদ। ঠিক আছে, এখানে দেখো যে এখানে আরেকটা আছে 3 নাম্বার, 1 2/3 3/5 4/7, এরকম করে 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 লেখা হচ্ছে আলটিমেটলি n/2 n - 1। বললাম তো আসবো আজকে, তারপর এরকম করে এখন দেখো 1 2/3 3/5 4/7, এটা একটা অনুক্রম। তো এই অনুক্রমে দেখো এইটা হচ্ছে কি আমাদের সাধারণ পদ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সাধারণ পদ। খেয়াল করো এখানে n এর ভ্যালু তুমি যদি 1 বসাও, 1 না ধরো 3 বসাই, দেখো n এর ভ্যালু 3 বসালে আমি 3 নাম্বার পদটা জানতে চাচ্ছি, তাহলে এখানে উপরে বলবে 3, তো 3 দুগুণ 6 - 1 অর্থাৎ 6 থেকে 1 গেলে 5। দেখো তো 3 নাম্বার পদটা কি 3/5 কিনা, এটা কিন্তু 3/5। তো এইভাবে হচ্ছে আমাদের অনুক্রমের কিন্তু একটা কি থাকে বলতো, সাধারণ পদ থাকে। ওই সাধারণ পদটা দিয়ে আমরা প্রত্যেকটা পদকে খুঁজে বের করতে পারি। এতটুকু তো আমরা সবাই জানি অনুক্রম সম্পর্কে। তো অনুক্রম সম্পর্কে জানার পর এখন দেখো আমাদের একটা কাজ হচ্ছে কি জানো, এই নিচের অনুক্রমগুলো সাধারণ পদ খুঁজতে হবে। নিচের অনুক্রমগুলোর কি করতে হবে, সাধারণ পদ খুঁজতে হবে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো সাধারণ পদ কিভাবে খুঁজতে পারি, ওই যে n এর মাধ্যমে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এই যে এখানে যেভাবে প্রকাশ করছে না, এই যে 1/2 n 5 - 2 n n/2 n - 1, এগুলো হচ্ছে সাধারণ। তো খেয়াল করে দেখি, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। আমি যদি প্রথমটাই খুঁজে বের করতে চাই, ফার্স্টে ডিসিশন নিলাম এটা একটা কি ভগ্নাংশ আসবে, ওকে, তো ভগ্নাংশ দিলাম। তো এখানে আমি একটা জিনিস খেয়াল করতে পারতেছি, যে উপরে দেখো প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 2, 3 নাম্বারটাতে 3, 4 নাম্বারটাতে 4। তো ভগ্নাংশের উপর আমার যততম পদ সেখানে সেটাই বসতেছে, কোনো যোগ বিয়োগ গুণ হচ্ছে না। প্রথমটাতে উপরে 1, দ্বিতীয়টাতে উপরে 2, 3 নাম্বার উপরে 3ই আছে, 4 নাম্বার উপরে 4ই আছে, তাহলে ডেফিনেটলি 5 নাম্বারটার উপরে 5ই থাকবে। আচ্ছা স্যার বুঝলাম। নিচে n+1 হবে, হ্যাঁ নিচে নিচে, n+, হ্যাঁ নিচে খেয়াল করো, নিচে প্রথমটাতে আছে 2, 2 নাম্বারটাতে আছে 3, 3 নাম্বারটাতে আছে 4, 4 নাম্বারটাতে আছে 5, এক বেশি। তাহলে এখানে হবে কি n+1। ঠিক আছে, যততম পদ, মানে দেখো এটা 4 নাম্বার পদ, বা 4 নাম্বার পদে কিন্তু এখানে 5 বসছে, মানে এক বেশি, তো n+1। এখন আরেকটা জিনিস আছে কি, দেখো এখানে প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ, পজিটিভ পরেরটা নেগেটিভ, এইটা কিভাবে দিব? তো এইটা যে কখনো, এটা তোমাদের প্রায় আসবে বিভিন্ন সময়। তো তোমাদেরকে একটা ক্লু বলে দিই, যে -1 এই যে এখানে এখন ডিসিশন নিবা, এখানে তুমি n বসাবা নাকি -1 n+1 বসাবা। আমরা ঠান্ডা মাথায় ডিসিশন নিই। দেখো n, দেখো আমি যদি এইটা সিলেক্ট করি, তাহলে n এর ভ্যালু যখন 1 হবে, দেখো তো n এর ভ্যালু 1, তাহলে -1 এটা কিন্তু -1 আসে। তার মানে প্রথম পদেই মাইনাস আসে। দেখো তো আমার প্রথম পদে কি মাইনাস আসে? প্রথম পদে কিন্তু মাইনাস নাই, তাহলে আমরা এইটা নিব না। বাট এটা যদি নাও -1 তাহলে খেয়াল করো -1 n এর ভ্যালু যদি 1 বসাই, 1+1 মানে -1 হয়ে যাবে। এটা কিন্তু সরি, এটা কিন্তু পজিটিভ, তাহলে কিন্তু এইটা সিলেক্ট হয়। তো তোমাদেরকে এটা আমি সবসময় বলে দিই, যখনই দেখবে একবার বিয়োগ আসতেছে, একবার যোগ আসতেছে, একবার বিয়োগ আসতেছে, যোগ আসতেছে, ওইগুলাকে তুমি এইটা দিয়ে চিন্তা করো, -1 হয় n, না হয় -1 n+1। অনেকে মুখস্থ করায় যে যদি দেখো যে বেজোড়টাতে আসছে তাহলে এটা নিবা n+1, যদি দেখো যে না জোড়টাতে মাইনাস আসছে তাহলে নিবা হচ্ছে এইটা। তো এত মুখস্থ করার কিছু নাই, তুমি নিজে সিলেক্ট করে একবার খালি মানটা বসাই দেখবা যে মিলে কিনা। যেমন আমার কোনটাতে মিলে গেছে, এটাতে মিলে গেছে না, আমি এটাই দিয়ে দেবো, যে -1 এই যে সামনে গুণ আকারে n+1। বুঝছো কিনা? এই পুরো জিনিসটাই, যে পুরো জিনিসটুকু আমার জাস্ট এই চিহ্নটাকে ডিফাইন করে, যে চিহ্নটা আসবে নাকি আসবে না। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে ভগ্নাংশ।
এইটা বুঝতে পারছো, এটা সাধারণ পদ বের করা। জি স্যার। আচ্ছা, 2 নম্বরটা তো একদম সহজ, এই যে নিচেরটা খেয়াল করো। ফার্স্ট অফ অল এটা একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশ দিয়ে দিলাম। তবে দেখো প্রথম পদে 1, 2 নম্বর পদে এখানে 2, এটাতে আসলে 2, প্রশ্ন ভুল, মানে তোমার বইয়ে খেয়াল করো, বইয়ে 2 দেওয়া। 1, এখানে 2, পরেরটা 3, পরেরটা 4, পরেরটা কি হবে 5, পরেরটা 6, তার মানে n আসবে। কি আসবে? n আসবে। ঠিক আছে, নিচে খেয়াল করো 2, এরপর 2 স্কয়ার, 2 কিউব, 2 4, তার মানে দেখো প্রথমটাতে 2 টু দি পাওয়ার 1 চিন্তা করা যায়, মানে প্রথম পদ দেখে 2 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদে 2 টু দি পাওয়ার 2, তৃতীয় পদে 2 টু দি পাওয়ার 3, 4 নম্বর পদে 2 টু দি পাওয়ার 4, তো n নম্বর পদ হবে 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো সাধারণ পদ কি হবে, n বাই 2 টু দি পাওয়ার n। ঠিক আছে না? 3 নম্বরটা দেখি কে চিন্তা করতে পারো। এখানে কি আসছে 1 3 5 7, 1 3 5 7, তাই না? এগুলো কি আমাদের বেজোড় সংখ্যা না? তো পরেরটাতে আসবে কত, 9। বেজোড় সংখ্যা আর জোড় সংখ্যা কি 2 4 6 8। জোড় সংখ্যাকে আমরা নরমালি টুয়াইস n দিয়ে প্রকাশ করি। কেন? কারণ তুমি যদি দেখো যে n এর ভ্যালু 1 দাও, n এর ভ্যালু 1 দাও, তাহলে 2 1 কে 2, যে প্রথম জোড় সংখ্যা কত 2 পেয়ে যাবে। তুমি দ্বিতীয় জোড় সংখ্যা জানতে চাও, যেটাকে আমরা জানি 4, তো দেখো এখানে n এর ভ্যালু 2 বসাও, দেখো 2 2 4। তো জোড় সংখ্যার জন্য আমি টুয়াইস n ইউজ করলাম। ঠিক আছে না? আর উপরে কি বেজোড়, দেখো জোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করো বা 1 যোগ করলে কি হয়ে যায়, বেজোড় সংখ্যা, তাই না? কি হয়ে যাবে, বেজোড় সংখ্যা। তো এখন দেখো টুয়াইস n মাইনাস 1, এটা দিয়ে আমাদের হয় কিনা। ধরো আমি n এর ভ্যালু 1 দিলাম, তো দেখো 2 থেকে 1 বিয়োগ হলে, মানে 2 ইন্টু 1 মানে 2, 2 থেকে 1 বিয়োগ হলে 1 থাকবে, এটা দেখো উপরে 1। আচ্ছা, n এর ভ্যালু যদি 2 হয়, তো দেখি এখানে 2 বসাই, তো 2 2 2 মানে 4, 4 মাইনাস 1, তাহলে উপরে দেখো তো 3 থাকে, দেখো 3 থাকে। আচ্ছা, কেউ কি বলতে পারো, এটা কিন্তু শেষ, কেউ কি বলতে পারো আমি কেন এটা দিই নাই, টুয়াইস n প্লাস 1, টুয়াইস n। তখন মানটা মিলতো না। হ্যাঁ, 3 হয়ে তখন কিন্তু এখানে n এর ভ্যালুটা মিলবে না এখন আপাতত, কারণ n এর ভ্যালু তুমি যদি 1 ধরো, তাহলে দেখো 2 1 কে 2 প্লাস 1 মানে 3, মানে প্রথম পদেই 3 আসতে বলতেছে, বাট আসতেছে না। বাট যখন তোমরা বড় হবা, স্পেশালি ফিজিক্স পড়বা না ইন্টারে, তখন কিন্তু আমরা বেজোড় সংখ্যা হিসেবে দুইটাকেই লিখি, টুয়াইস n প্লাস 1 ও চলে, টুয়াইস n মাইনাস 1 ও চলে। ভৌত আলোক বিজ্ঞানে এখানে স্টুডেন্ট প্যাচ খায়, তোমরা ইনশাআল্লাহ পরবর্তীতে প্যাচ খাবা, ওই প্যাচ আবার ছুটেও যাবে পরে, সমস্যা নাই, যে বেজোড় সংখ্যা কোনটা ইউজ করব। ঠিক আছে, বাট এটা মাথায় রাখো, যে কোনো জোড় সংখ্যা টুয়াইস n, আর 1 কমলেও বেজোড় 1 বাড়লেও বেজোড়, তো টুয়াইস n প্লাস 1 ও চলে, মাইনাস 1 ও চলে। ঠিক আছে, 4 নাম্বারটা। রুট n। তো এটা খেয়াল করে 1 2 3, এখানে 4, এটা 2, এটা আসলে এভাবে আসছে, এটা √1 √2 √3 √4, এই √4 কে 2 দিয়ে দিচ্ছে আসলে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হয়ে যাবে √n। শেষ, বুঝতে পারছো এগুলা? এখন দেখো, যদি তোমাকে সাধারণ পদ দিয়ে দেয়, তাহলে অনুক্রম পাওয়া কোনো ব্যাপার, আমাদের কিন্তু মেইনলি টাফ জিনিস কি জানো, সাধারণ পদ খোঁজাটা টাফ, স্টুডেন্টরা এখানে প্যারা খায়। বাট যদি তোমার কাছে সাধারণ পদ দিয়ে দেয়, তাহলে তোমার কি অনুক্রম খুঁজতে প্যারা হবে? এই যে সাধারণ পদ দিয়ে দিচ্ছে না, জাস্ট n এর ভ্যালু 1 2 3 4 5 বসায় বসায় লিখে দিবা। যেমন দেখো, এটা যদি একটা অনুক্রম হয়, ধরো এটা প্রথমটাই, তো n এর ভ্যালু তুমি 1 বসাবা, 1 বসাও, এখানে খেয়াল করো, এখানে যদি 1 বসাও, তাহলে তুমি এখানে -1 পাবা, তাহলে এখানে 0 পাবা, তাহলে প্রথম পদ 0। n এর ভ্যালু এখন 2 বসাও, 2 বসালে এখানে +1 পাবা, তো +1 করলে এটা পাবা 2। তুমি n এর ভ্যালু যদি 3 বসাও, তাহলে আবার -1 পাবা, তো এটা হয়ে যাবে 0। তার মানে 0 2 0 2 0 2 এটা আসতেই থাকবে। বুঝা গেছে? তাহলে নিচেরটা কি তোমরা পারবা না, 1 মাইনাস হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার ফোন আসছিল, তো আমি তো আগে ফোনটা এয়ারপ্লেন মোডে দিয়ে দিছি, এটা আসলে ঠিক না, নাহলে এমার্জেন্সি ফোন আমাকে পাবে না কেউ। দেখো এগুলা পারবা কিনা, এগুলো যদি পারো, আমি ধরো এটা করে দিব বা এটা করে দিব, পারলে আমি স্কিপ করে যাব,
কারণ এখানে জাস্ট n এর ভ্যালু বসানো। ধরো তুমি বলো যে ভাই এটা করে দেন, তো বসাও এল ln 1। ln 1 এর মান বলতে পারো কেউ? 0 না? ln 1 এর, হ্যাঁ, তাহলে এই হচ্ছে নিচেরটা তুমি পাবা 0, মানে প্রথমটা 0। এখন 2 বসাও, ln 2/2, তাহলে এটাই লিখবা ln 2/2। দশমিক মান নেওয়ার দরকার নাই। ln 2 ভ্যালু হচ্ছে 0.693, দরকার নাই নেওয়া, এভাবে থাক। কয়টা ln 3/3 লাগবা, এভাবে শেষ, লিখলে দিচ্ছে। ধরো এটা আসছে, তাহলে n এর ভ্যালু 1 বসাও, তো 1 স্কয়ার করলে পাবা উপরে 1, নিচে পাবা হচ্ছে 1, আর এখানে পাবা √π। তা আমি হলে এভাবেই রাখবো 1 + √π। পরেরটা হচ্ছে 2 বসালে হয়ে যাবে এখানে 4, তাহলে √2 + √π ডট ডট ডট, এভাবে লিখতে থাকবা। বুঝে গেছে? ইয়েস ভাইয়া। আচ্ছা, তাহলে আমি সামনে আগাই। এখন দেখি ময়মনসিংহ বোর্ড 25 সালে একটা কোশ্চেন, দেখি এটা অ্যান্সার করো আমার আগে। এখানে একটা কি দেওয়া বলো তো, অনুক্রম দিয়ে এখন সাধারণ পদ খুঁজতে বলতেছে। তোমরা এখানে অনেক ভাবে করা যায়, এখানে এমসিকিউ ট্রিক্স আছে। কেউ যদি মনে করো যে সাধারণ পদ বানাইতে পারো না, বলতে পারো যে ভাই আমার প্যারা লাগে, তাহলে সব থেকে সহজ উপায় কি, এই অনুক্রমে অপশন গুলাতে n এর ভ্যালু বসাই দিবা 1 2, দিয়ে দেখবা যে এগুলো আসতেছে কিনা, যেটা থেকে এটা আসবে ওটাই অ্যান্সার। এটা হচ্ছে ট্রিক্স, মানে তুমি যদি সাধারণ পদ বানাইতে না পারো। আর অন্য মানে প্রফেশনাল প্রো ওয়ে যেটা, মানে আসল ওয়ে যেটা, সেটা হচ্ছে দেখো এটা কি একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ 1 আসতেছে, 2 আসতেছে, 1 আসতেছে, 4 আসতেছে, তাই না? এখানে 1 আসছে, তার মানে আমি একটু এখানে খেয়াল করি, এখানে 4 আসতেছে, 7ও আসতেছে, আবার 4 আর 9। আচ্ছা, এত প্রো হওয়া লাগবে না, আমরা এখান থেকে মান বসাই বের করি, এত কি দরকার। ধরো প্রথমটাতে আমি যদি n এর ভ্যালু 1 দিই, 1 দিলাম, 1 + 3 4 আসলো। n এর ভ্যালু যদি 2 দিই, তাহলে 2 + 3 দিলে 5 আসতে হবে। দ্বিতীয়টা কি মিলে? মিলে না, তার মানে প্রথমটা বাদ। খ নম্বরে যাই, n এর ভ্যালু 1 দিলাম, 1 দিলে এটা মিলে, এক নম্বর এটা মিললো। n এর ভ্যালু 2 দিলাম, আচ্ছা 4 2 দুগুণ 4, 4 + 6, খ নম্বর মিলে না তো। 2/7 কি মিলে? নাম্বারটা ও, স্যার ঘ ডি বলছো হবে, তো? ডি। ঘোড়ার ঘ। আচ্ছা ঠিক আছে, তাহলে খ নাম্বারও মিললো না, তো গতে আমি তোমাদের সাথে ঘতে অ্যাপ্লাই করলাম। একটু চেক দিই। ধরো আমি 4 নাম্বার পদ খুঁজতে চাচ্ছি, তো n এর ভ্যালু হচ্ছে 4 দিলাম, তাহলে 4 4 16, 16 + 3 9। ঠিক আছে, ওকে। এটা এটা তোমাদের হচ্ছে বইয়েরই অঙ্ক। এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে একটি অনুক্রমের n-তম পদ, মানে সাধারণ পদ দেওয়া, এই যে এটা 1/n+1। এখন বলছে n এর মান যদি যথেষ্ট বড় হয়, তাহলে এই যে এটা ইকুয়াল টু যে ভ্যালুটা, তার প্রান্তীয় মান কত? আচ্ছা এখন দেখো তো, এটা আসে কিভাবে, এভাবে দেখো তো, এটার সাথে এটা কিভাবে আসছে, ব্যস্তানুপাতিক না? এটার সাথে এটা কিভাবে আসছে, ব্যস্তানুপাতিক। এখন দেখো আমাকে বলছে n এর মান বড় হলে, এখন বড় বলতে কত বড় জানো, এটা বোঝায় অসীম পর্যন্ত। তো n যদি একটা অসীম পরিমাণ হয়, তাহলে n+1 কিন্তু নিজেও অসীম, তাই না? কারণ উল্টারও এক যোগ হচ্ছে, এমনিতেও অনেক বড় সংখ্যা, তার সাথে যদি এক যোগ হয়, মানে n যদি অনেক বড় হয়, তাহলে n+1 এর মান কি অনেক বড় না? তাহলে এটা আমরা অসীম পর্যন্ত লিখতে পারি। তাহলে আমরা যদি এটা লিখি 1/অসীম, বলতে পারো এটার ভ্যালু কি আসবে? 1/অসীমের মান কিন্তু 0 ধরা হয় ম্যাথমেটিক্যালি। এটা কিন্তু মাথায় রাখবা। 1 মানে সামথিং বাই 0 কি হয়? অসংজ্ঞায়িত। বা সামথিং বাই অসংজ্ঞায়িত বা অসীম কি লিখবা? 0 লিখবা। বুঝছো? এইটা তোমাদের ইন্টারমিডিয়েটের ক্যালকুলাস লিমিট বের করার সময় কাজে লাগে। তাহলে এটা কত আসবে আমাদের? 0। বুঝা গেছে? আচ্ছা এখন কথা হচ্ছে ধারা কি? ধারা হচ্ছে তোমার যে অনুক্রমগুলো থাকবে না, ওইখানে আমরা পরপর চিহ্ন কি দিব বলতো, যোগ চিহ্ন দিয়ে লিখে দিব, সেটাই হচ্ছে আমাদের একটা ধারা। বুঝে গেছে? তো ধরে নিলাম আমার কাছে একটা অনুক্রম আর কিভাবে আছে, un। তো এই হচ্ছে তার প্রথম পদ, এই হচ্ছে তার দ্বিতীয় পদ, এই হচ্ছে তৃতীয় পদ, এই হচ্ছে 4 নাম্বার পদ। ঠিক আছে? তো এইভাবে আর কি চলতে 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 এরকম un n-তম পদ।
হ্যাঁ বারবার যোগ দিয়ে দিই, অনুক্রম বললে বারবার যোগ দিয়ে দিই, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এই অনুক্রম গুলাকে আমি যোগ আকারে লিখে দিই সেটাই হয়ে যাবে আমাদের ধারা। তো ধারা হচ্ছে কি? ধারা হচ্ছে এই পদগুলাকে আমি যোগফল আকারে লিখব, ঠিক আছে? এগুলাকে আমি কি করব? যোগ আকারে লিখবো, সেটাই হচ্ছে আমাদের ধারা। তো তোমাদের জন্য এই ধারার কনসেপ্টটা হচ্ছে দুই রকমের আছে, একটা হচ্ছে সসীম ধারা আর একটা কি বলতো, কি বলতো? অসীম ধারা। হ্যাঁ, এখন সসীম ধারা কি বলতো? যেই ধারার তোমার পদ সংখ্যা নির্দিষ্ট, যেই ধারার পদ সংখ্যা নির্দিষ্ট, ঠিক আছে? ধরো তুমি জানো যে এখানে 10টা পদ আছে বা 5টা পদ আছে, সেটা হচ্ছে সসীম ধারা। আর যেই ধারাতে হচ্ছে পদ সংখ্যা মানে শেষ নেই, সেটাই হচ্ছে কি বলতো অসীম ধারা। তো এই সসীম অসীম যাই হোক না কেন, এই ক্ষেত্রে আবার আমরা আরো দুইটা ক্যাটাগরি পড়ি, একটা হচ্ছে কি জানো, সমান্তর ধারা আর একটা কি গুণোত্তর ধারা। এগুলা ছোট্ট 9-এ তোমরা পড়ছো না? তোমাদের আমি পড়াইছিলাম ওই যে নতুন কারিকুলামে, ইউটিউবে ভিডিও দিতাম, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, মনে পড়ে? তখন তোমরা আমাকে অনেকে দেখতা ওই ক্লাস 9-এ, তোমাদের কিছু চ্যাপ্টার ছিল না, বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ, তারপর স্যার কি পরিমাপের ত্রিকোণমিতি, ক্লাস 9-এ তারপরে স্যার কি, আপনার কাছে সব শিখছি এই আরে ম্যাথগুলা। ওইগুলা উম, ওই কারিকুলামটা না বাদ করে আমার অনেক ক্ষতি হয়েছে, সরকার কেন বাদ করলো, কারণ ওইগুলো আমাদের ইউটিউব চ্যানেল অনেক হাই, মানে অন্যান্য প্ল্যাটফর্ম তখন তো এগুলা তো করতো না। তোমাদের তো ক্রেডিট দেওয়া উচিত, তোমাদের যে সময় কারিকুলাম চেঞ্জ হয়েছে কোনো প্ল্যাটফর্ম তোমাদের নিয়ে কাজ করে নাই, বুঝছো? তখন আমরা দিতাম। তবে স্যার একটা দুঃখের বিষয় কি, ওই যে যখন নতুন কারিকুলাম ছিল তখন আমি অনলাইনে ক্লাস করতাম না। কখন শুরু করছি? আমাদের হচ্ছে যখন ওগুলো চেঞ্জ করে বার্ষিক পরীক্ষা নিয়ে আসলো তখন থেকে হচ্ছে শুরু করছি। এক কথায় আপনি যখন দিচ্ছেন তখন করা হয়নি। এইরকম ম্যাক্সিমাম, এর আগে তো চিন্তা না। শোনো, জুলাই আন্দোলন হলো না 24-এ, তখন আমাদের 1000 সাবস্ক্রাইবার হয় নাই, বুঝছো? 981 জন না কতজন ছিল? জুলাই আন্দোলনের সময় এরকম ছিল, বুঝছো? আচ্ছা, তো যাই হোক, তো সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, ওকে। তো সমান্তর ধারাতে কি হয়, আমাদের একটা সাধারণ অন্তর থাকে, মানে একটা নির্দিষ্ট পার্থক্য বজায় রেখে রেখে পথগুলো আগায়। আর গুণোত্তর ধারাতে কি থাকে, সাধারণ অনুপাত থাকে, তাই না? কি থাকে, সাধারণ অনুপাত থাকে। তো আমাদের হচ্ছে এই অসীম ধারা, তোমরা তো বুঝতে পারতেছো অসীম ধারা বলতে কি বুঝাচ্ছে। অসীম ধারা বলতে বুঝাচ্ছে আমাদের যদি এমন কোনো ধারা থাকে যে ধারার প্রথম পদ আছে, দ্বিতীয় পদ আছে, তৃতীয় পদ আছে, বাট কোথায় শেষ তার কোনো শেষ নাই, সেটাই হচ্ছে আমাদের কি বলতো অসীম ধারা, ঠিক আছে? এখন আমরা এই অসীম ধারার হচ্ছে একটু সমষ্টি বের করা শিখবো, আংশিক সমষ্টি। সাপোজ ধরো এই অসীম ধারার, দেখো এগুলো তো যোগ যোগ আকারে লেখা হচ্ছে, তার মানে এদের একটা যোগফল আছে। তো আমরা এটাকে ধরো এভাবে লিখলাম, যোগটা এভাবে লিখলাম। তো এখন আমি তোমাকে যদি বুঝাই যে দেখো জাস্ট দুইটা পদের যোগফল, দেখো পুরা ধারার আমি কতটুকু নিচ্ছি, দুইটা পদ, তো এটাকে বলবো আংশিক সমষ্টি। তো এটাকে আমরা কি বলবো, আংশিক সমষ্টি। এটাকে এভাবে লেখা হয় দুটি পদের আংশিক সমষ্টি। কি বলবো, দুটি পদের আংশিক সমষ্টি। এটাকে আমরা কিভাবে প্রকাশ করি বলতে পারো? আমরা জাস্ট এভাবে লিখতে পারি S2, S2 দিয়ে আমরা বুঝবো, S মানে বুঝতেছি যোগফল করতে হবে, 2 দিয়ে বুঝবো হচ্ছে প্রথম দুইটা পদের, আর কিছু না। তো দেখো পুরা ধারা থেকে আমরা জাস্ট দুইটা পদ দিচ্ছি, তো এটা একটা কি আংশিক সমষ্টি, ঠিক আছে? ঠিক একইভাবে আমি তোমার কাছে যদি বলতে পারি যে চারটি পদের আংশিক সমষ্টি, তাহলে এখানে লিখবা S4, অর্থাৎ U1, U2, U3 আর U4, বুঝতে পারছো? তো এই হচ্ছে কি আমাদের আংশিক সমষ্টি। এখন আমরা কি দেখবো জানো, আমরা এখন এটা দেখবো, আমাদের কাছে যদি কোনো ধারা থাকে, গুণোত্তর ধারা, কি ধারা থাকবে, অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা, তোমাদের মেনলি গুণোত্তর ধারাই কিন্তু এই চ্যাপ্টারে অসীম। তো ধরে নাও এটা প্রথম একটা পদ A, দ্বিতীয় পদ, যেহেতু এটা গুণোত্তর ধারা,
তো আমি যদি লিখে দিই যে সাধারণ অনুপাতটা হচ্ছে আর, সাধারণ অনুপাতটা কত আর, মানে এই আরটা প্রত্যেকবার গুণ হবে, অর্থাৎ এই যে এটা এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এটা যদি চলতে থাকে চলতে চলতে কত হবে এ আর, দেখো আর এর পাওয়ার খেয়াল করো, দ্বিতীয় পদে 1, 3 নম্বর পদে 2, 4 নম্বর পদে 3, মানে যততম পদ তার থেকে 1 কম হবে। ঠিক আছে, তো এই সাধারণ পদ আর, আর প্রথম পদকে আমরা কি লিখলাম সাধারণ অনুপাত আর, আর প্রথম পদকে যদি আমি এ লিখি তাহলে আমরা সাধারণ পদ কি লিখতে পারি বলতো, মানে যে কোনো পদকে আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি ওই দুইটা, তাই না? ওই যে আমরা অনুক্রমে কিন্তু এটা শিখছি যে যেকোনো ওই যে সাধারণ পদ বের করা যায় এইভাবে, তাই না? তো তুমি যদি 5 নাম্বার পদ জানতে চাও তাহলে এ এর ভ্যালু মানে প্রথম পদ আর সাধারণ অনুপাতটাই খালি লাগবে, আর এন এর ভ্যালু যে 5 বসে দিবা, মানে 5 - 1 4 ইউজ করে দিবা। ঠিক আছে, এখন আমার কাছে যদি তোমার এটা জানতে চায় যে এই যে একটা ধারা আছে, এই ধারার আংশিক সমষ্টি বের করতে হবে, এটা কি ধারা অসীম ধারা, তো আংশিক সমষ্টিটা কি করতে হবে বের করতে হবে। ঠিক আছে, কি বের করতে হবে সমষ্টিটা বের করতে হবে, এই সমষ্টিটা হবে হচ্ছে গিয়ে তোমার এভাবে, এ দুইটা সূত্র লিখি, আগে সূত্র লিখে দিই ঠিক আছে তারপর বলতেছি। এটা হবে যে r টু দি পাওয়ার n - 1, এটা হবে r - 1, আর একটা হবে হচ্ছে a 1 - r টু দি পাওয়ার n 1 - r। এখন কখন এই ফর্মুলা, যখন হচ্ছে আমরা দেখবো r এর ভ্যালু 1 এর থেকে বড় আর যখন দেখবো r এর ভ্যালু 1 এর থেকে ছোট, এটা হচ্ছে আংশিক সমষ্টির সূত্র। ঠিক আছে, আংশিক সমষ্টি বলতে বুঝছো না, এই যে আমাদেরকে বলতে পারে 2টা পদ 3টা পদ বের করো, তো তোমাকে যদি এভাবে বলে দেয় যে না 5 পর্যন্ত তুমি যোগফল নির্ণয় করো, একটা গুণোত্তর ধারা দেওয়া আছে প্রথম 5 পর্যন্ত যোগফল, তো এই যে তাহলে n এর ভ্যালু 5 বসায় এই সূত্র দিয়ে আমরা করে ফেলবো। যখন আমার অনুপাতটা 1 এর থেকে বড় আসবে তখন এই যে r থেকে 1 বিয়োগ করবা, আর যখন 1 এর থেকে আর কি আসবে ছোট আসবে মানে 1 বড়, তাহলে 1 থেকে বিয়োগ করবা। ঠিক আছে, এখন যদি একটা ঘটনা বলি তোমাদেরকে, কি ঘটনা জানো, ঘটনাটা হচ্ছে এরকম, ধরে নাও এখানে একজন দাঁড়ায় আছে, আবার এখানেও একজন দাঁড়ায় আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই ব্যক্তিটা এর কাছে টাকা পাবে, ঠিক আছে, এখন ওর কাছে টাকা পাবে, বাট এ আবার একটু চালাক মানুষ, চালাক দেখেই তো ও টাকা নিচ্ছে। ঠিক আছে, তো এখন ওকে ছেদ দিচ্ছে যে আমি তোমাকে ধরতে আসবো, তো সে তাকে বললো ঠিক আছে তুমি আমাকে ধরতে আসবা, একটা শর্ত আছে, শর্ত হচ্ছে তুমি প্রত্যেকবার যখন আসবা আগের অর্ধেক আসবা। অর্থাৎ কি বললাম যে ওদের দূরত্বটা ধরো, কথার কথা হচ্ছে 100 মিটার, কত মিটার 100 মিটার, দেখো টোটাল দূরত্বটা কত, এই দূরত্বটা কত 100 মিটার। তো তুমি বলতে পারো যে 100 মিটার ক্রস করলেই তো ওকে চালাক ব্যক্তিটার কাছে পৌঁছায় যাবে, তাই না, ও একটু বোকা এই জন্য তো টাকা ধার দিছিল। তো এখন ও বোকা দেখে রাজি হয়ে গেছে, কিরকম রাজি, ও শর্তটা কি দিচ্ছে যে তুমি প্রত্যেকবার অর্ধেক মানে আমাদের মধ্যে যে দূরত্ব থাকবে তার অর্ধেক কভার করবা, তো রাজি হয়ে গেছে। তো দেখো প্রথম টাইমে দেখো টোটাল দূরত্ব কত, দেখো তো 100, টোটাল দূরত্ব কত 100, এটা আমরা জানি। ওকে, ভালো কথা। তো ও প্রথমবার কতটুকু যাবে বলতো, ওদের মধ্যবর্তী দূরত্ব কত 100 না, 100 অর্ধেক কত 50, ও প্রথমে এখানে আসলো, তার মানে কত ক্রস করলো বলতো 50, তো দেখো ও তাহলে 50 ক্রস করলো। আচ্ছা, তো শর্ত অনুসারে কি প্রত্যেক দফায় হচ্ছে মধ্যবর্তী দূরত্বের অর্ধেক আসবে, তো এখন ওদের দূরত্ব কত 50 না, তাহলে ও শর্ত অনুসারে 50-এর অর্ধেক কততে আসবে 25 25 আসবে, এখানে 25 আসবে। ঠিক আছে, ওকে, এখন মধ্যবর্তী দূরত্ব 25, শর্ত অনুসারে ও এখন কত আসবে বলতো 12.5, 12.5 এর পরে ধরো এখন এখানে আসছে,
এখন মধ্যবর্তী দূরত্ব মানে এখন সে কোথায় আসবে? 12.5 অর্ধেক কত হবে বলতো? 6.25 6.25, তাই না? এরপরে কি আসবে? তারও ঝড় অর্ধেক। অতিক্রম করলেও কখনোই ওই চালাক ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি, এটা জীবনেও মানে এটা কমতে কমতে 0.something এ যাবে, বাট কখনো 0 হবে না। বুঝতে পারছো? কখনো কি হবে না বলতো? 0 হবে না। বুঝে গেছে? তো এটা এরকম করে চলতেই থাকবে। তো তোমাদের মনে হইতে পারে ভাই একটা অসীম সংখ্যক জিনিস, এখানে কি অনেকগুলো পদ যোগ হবে না? অনেকগুলো রাশি কি হচ্ছে? যোগ হচ্ছে। তো তো এটা একদম অসীম পর্যন্ত হইতে থাকবে। বাট দেখো এই অসীম পর্যন্ত পদ থাকলে ওইটার আলটিমেট যোগফল কিন্তু 100, তাই না? আমরা কিন্তু জানি শুরু থেকে শেষের যোগফলটা কি হয়? 100 হয়। তো এইটাই যে অসীম ধারায়, অসীম গুণোত্তর ধারায় আমরা বলতেছি যে অসীম, বাট ওইটার একটা কি থাকে বলতো? যোগফল কিন্তু থাকে। তাই এর ডরে মনে করছি না? এটা চোখ, এটা ঠোঁট, এটা দাড়ি। আচ্ছা, যাই হোক, তার মানে অসীম গুণোত্তর ধারায় একটা স্পেসিফিক রিজন হইলে অসীম পদেরও একটা যোগফল থাকে, আর ওই যোগফলটা আমাদের বের করা লাগে। ঠিক আছে? এখানে সত্যটা কি? এটা একটা গুণোত্তর ধারা, এটা তোমরা জানো। এটা গুণোত্তর ধারা কিভাবে? কারণ তুমি দেখো এটা দ্বিতীয় পদ আর প্রথম পদ তুমি বিয়োগ দাও, ভাগ দাও। এটা কি প্রথম পদ, তাই না? প্রথম পদ। এটা কি দ্বিতীয় পদ। এটা কি তৃতীয় পদ। তো তুমি যদি একটু দ্বিতীয় পদ আর প্রথম পদকে ভাগ দাও, সেটাকে আমরা কি বলি বলতো? সাধারণ অনুপাত। কারণ সবসময় একই অনুপাত চলতে থাকে, সাধারণ অনুপাত। তো খেয়াল করে দেখো, দ্বিতীয় পদ হচ্ছে 25, প্রথম পদ হচ্ছে 50। এটা কত আসলো? হাফ। কখনো যদি আমার কোনো গুণোত্তর ধারা অসীম সংখ্যক পদ থাকে, আর এই আর এর ভ্যালুটা যদি আমাদের কি হয় জানো? আর এর যে ভ্যালুটা, যে আর, এইটা যদি আমাদের 1-এর থেকে এরকম কম হয়, কি হয়? 1-এর থেকে কম, এটা মডুলাস। এটা মডুলাস মানে কি জানো? -1 থেকে বড়, 1 থেকে ছোট। দেখো তো এটার মডুলাস করো তো। এটার মডুলাস কি? হাফ কি 0.5 কি 1-এর থেকে কম না? কম তো। তখন তার কি থাকে জানো? সমষ্টি থাকবে। এই অসীম গুণোত্তর ধারা তখন আর আংশিক না, ডাইরেক্ট সমষ্টি থাকবে। আর এই সমষ্টির ফর্মুলাটা হচ্ছে কি? এই যে অসীম সংখ্যক পদের সমষ্টি হচ্ছে a1 - r। এই সূত্রটা চিনো না তোমরা? বুঝতে পারছো? চিনো এই সূত্র? চিনো তোমরা? জি ভাইয়া। একটু কি বেশি ফাস্ট যাচ্ছি? না। আচ্ছা, সমস্যা হলে বইলো। ওকে, এখন একটু বইয়ের অঙ্ক, বাচ্চাদের অঙ্ক, যে প্রদত্ত অসীম ধারা দুটি আংশিক সমষ্টি নির্ণয় করো। আংশিক সমষ্টি বলছে। তো প্রথমে যেটা আছে ক নাম্বার, 1 + 2 + 3 + 4, এটা একটা ভাওতাবাজি। তো এখানে আংশিক সমষ্টি বললে বলে দেয় যে কত পদ পর্যন্ত। এখানে কি বলছে যে প্রথম 5টা পদের আংশিক সমষ্টি নির্ণয় করো? বলে দিচ্ছে? না। এটা কিন্তু বলে নাই। তো বলে নাই দেখে দেখবা যে বিভিন্ন জায়গায় ধরে নেয় যে প্রথম 10টা পদের বের করে, যেটা আংশিক বলেই দিচ্ছে। এটা হইতে পারে n এর ভ্যালু 10, মানে 10টা পদের যোগফল, হইতে পারে 20টা পদের যোগফল। আচ্ছা দেখি তো এখানে কোন সংখ্যাগুলোর যোগফল আছে 1 2 3 4, এগুলা কি আমাদের স্বাভাবিক সংখ্যা না? তোমরা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র পারো? এই সূত্র পারো কেউ? n × n+1/2। n × n+1/2, এটা কিভাবে বলতে পারো এটা? না। আরে কি বলবো, এটা সহজ তো। এটা দুইটা বলা যায়, দুইটা ওই আমি বলে দিই, ঠিক আছে? একটা হচ্ছে গল্পের মাধ্যমে, আর একটা হচ্ছে প্রফেশনালি। কোনটা দেখবা? গল্প। আচ্ছা, তোমরা গাউসকে চেনো? গাউস এলাকার ছোট ভাই। আচ্ছা না, এলাকার ছোট ভাই না, গাউসকে বলা হয় গণিতের রাজপুত্র। নাম শুনছো? নাম শুনলাম। ক্লাস 9 এ ছিল তো, ক্লাস 9 এর বইয়ে ছিল। হ্যাঁ, গাউসকে বলা হয় গণিতের রাজপুত্র। আমার কাছে গাউস আর রামানুজনকে চেনো? হ্যাঁ। রামানুজন হচ্ছে ইন্ডিয়ান,
এই দুজন ম্যাথমেটিশিয়ানকে অনেক ভালো লাগে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। তো যাই হোক, আজকে রামানুজনের কাহিনী না, গাউসের কিছুদিন আগে কাহিনী। রামানুজনের বার্থডে ছিল, কবে কবে? কয়েকদিন আগে, ডেটটা মনে আচ্ছা, নেই। বার্থডে তারিখ মনে নেই, এতটাও ভক্ত না আবার যে তারিখ মনে রাখছি। আচ্ছা, গাউসেরটার ক্ষেত্রে কি হয়েছে জানো? তো গাউস হচ্ছে অনেক কমপ্লেক্স চিন্তা খুব শর্ট টাইমে করে ফেলতো, মানে অনেক কমপ্লেক্স চিন্তা ভাবনা শর্ট ভাবে করে ফেলতো। কিভাবে? তাকে একদিন তাদের শিক্ষক দিলেন যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে। কি দিল? 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে। তো সবাই কি করলো বলতো? সবাই একদম যোগ করা শুরু করলো। ও এই গল্পটা জানি। সবাই হচ্ছে যে যোগ করা শুরু করলো। হ্যাঁ, ওই যে জানা গল্প, তাই ভুলে গেছে কেন? ওইখান থেকে তো সূত্র বলা যায়। তো গাউস খুব কম সময় এটা করে দিল যে 5050 অ্যান্সার। কিভাবে 5050? তো গাউস আর কি দেখেছিল যে এই যে প্রথম পদ সব তো যোগ করা হচ্ছে, তো যোগ আগে করা হলে তো সমস্যা নাই। তো এই দুটাকে যদি যোগ করা হয় তাহলে পাওয়া যায় হচ্ছে 1 আর 100 যোগফল পাওয়া যাবে হচ্ছে 101। তারপর দেখলো যে এই যে এখানে দ্বিতীয় পদ আর ওইখান থেকে দ্বিতীয় পদ, মানে শেষেরটা, সেকেন্ড লাস্ট, অর্থাৎ 2 আর 99 যোগফল কত হয়? 101। 3 আর লাস্টের যে থার্ড, লাস্ট দিক থেকে থার্ড, এদের যোগফল করলে কত হয়? 101। তার মানে সে 2টা করে সংখ্যা নিবে, 2টা সংখ্যার যোগফল কত? 101। অর্থাৎ এক জোড়া সংখ্যা 101 দিচ্ছে। তো টোটাল সংখ্যা আছে কত? 100টা। তো সে কয় জোড়া সংখ্যা পাবে? 100টা থেকে আমি জোড়া বানাতে গেলে কয়টা হবে? 50 জোড়া। তো প্রতি জোড়া যোগফল আসবে 101। ঠিক আছে, প্রতি জোড়া কত আসবে? 101। তাহলে 50টা জোড়ার যোগফল কত আসবে বলতো? 50 জোড়ার যোগফল কত আসবে? 50 জোড়া হবে কি যে 101 এর সাথে 50 গুণ হবে, তো এখান থেকে 5050। তো এই যে কনসেপ্টটা খুবই সুন্দর একটা কনসেপ্ট। তো এখানে আসলে আমরা এই কাজটা করে থাকি যে আমাদের এখানে জোড়া আসতেছে কত দেখো তো। এই জোড়াগুলো আমরা বানাবো কিভাবে দেখো তো? 100 প্লাস 1, 99 প্লাস 2। এই যে প্রথমটার দিকেই তাকাও, এটা হচ্ছে আমরা এভাবে বানাবো n প্লাস 1। এই যে এই রেজাল্টটা খেয়াল করো, এটা কিন্তু এই যে 100টা পদ না, 100টা পদের সাথে 1 যোগ হওয়া। আর এরকম কয়টা জোড়া আসছে? দেখো যে 101 এর সাথে 50 গুণ করছি, 50টা আসলে এই যে n/2। এই যে প্রত্যেক জোড়ার মান n প্লাস 1, আর আমার জোড়া আসবে n/2। তো এটাকে আর কি তোমরা এখানে দেখো n × n প্লাস 1/2। বুঝা গেছে? আর একটা হচ্ছে কি, সমান্তর ধারার মাধ্যমে বলা যায়। সমান্তর ধারা তোমাদের পড়ার টপিকের মধ্যে না, সমান্তর ধারা তোমাদের পড়ার টপিকের মধ্যে না। তাও যদি আমি লিখি যে 1 + 2 + 3 + 4 এটা কি ধারা বলতো? সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? সমান্তর ধারা। হ্যাঁ, কেন সমান্তর ধারা? পার্থক্য 1 করে প্রতি ক্ষেত্রে। হ্যাঁ, কারণ তুমি যদি এখান থেকে এটা বিয়োগ করো 1 পাবা, এখান থেকে এটা বিয়োগ করো 1 পাবা, মানে সাধারণ অন্তর 1। সাধারণ অন্তর কত? ডি যেটা, সেটা হচ্ছে 1। প্রথম পদ কত? 1। এ যেটা, সেটা হচ্ছে 1। তো সমান্তর ধারার যোগফলের সূত্র মনে আছে তোমাদের কারো? 2d + n - 1 * d কি বললাম, সরি। a আচ্ছা, plus সমান্তর n ধারার minus 1 n into d। সংখ্যক পদের যোগফল। দেখো এরকম না, মোস্ট প্রবাবলি n/2 টুয়াইস হ্যাঁ, a হ্যাঁ। প্লাস n - 1 into d। আর মাঝখানেরটা বলছি। বুঝছি আমি। তো এখন তাহলে দেখো, এটা যেহেতু সমান্তর ধারা, আমরা এখানে ভ্যালু বসাই দিই। a এর ভ্যালু 1, d এর ভ্যালু 1। তাহলে n/2, a এর ভ্যালু 1 বসালে এখানে 2, d এর ভ্যালু 1 বসাও। তাহলে n/2 2 + n - 1, তো 2 - 1 করে এখানে n + 1 আসবে। বুঝছো? ওই একই আসলো না? এটাই। তাহলে হচ্ছে আমাদেরকে এখানে যেহেতু বলছে, এখানে কি ডট ডট দিয়ে বোঝাচ্ছে, এটা কিন্তু অসীম সংখ্যক গেছে। স্বাভাবিকভাবে স্বাভাবিক সংখ্যার যোগ, স্বাভাবিক সংখ্যা কি অসীম পর্যন্ত যায় না? বাট আংশিক সমষ্টি বলছে, তা আমরা এখানে প্রথম 10টা বের করে দিব। ঠিক আছে, যে প্রথম 10টি পদের সমষ্টি, এটাকে আমরা লিখলাম s10
তো ফর্মুলা বসাও যে n এর ভ্যালু 10, 10 প্লাস 1/2 শেষ। এখন জিজ্ঞাসা করতে পারো ভাই 10ই কেন নিলাম, বিষয়টা হচ্ছে প্রশ্নে বলেই নাই কয়টা নিব, বুঝছো? প্রশ্নে বলেই নাই, আমার তো সূত্র লিখেই চলে যাওয়া উচিত ছিল, তাও যে 10 দিয়ে করছি এটাই অনেক, বুঝছো? আচ্ছা, খ নাম্বারটা 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 ডট 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 ডট। এটা এগুলো যদি আসলে জোড় খুশি, সংখ্যা হয় তাহলে হ্যাঁ 0 আসবে, আর যদি বিজোড় চায় তাহলে 1 আসবে। সমস্যা হ্যাঁ, এটা দেখলে বোঝা যায়। আমি যদি প্রথম পদ নিই মানে জাস্ট বেজোড় সংখ্যক নিই তাহলে অ্যান্সার পাবো 1, বাট আমি যদি দুইটা পদ নিই মানে জোড় সংখ্যক পদ নেই তাহলে 1 1 কাটাকাটি যায় মানে 0। আবার দেখি আমি যদি তিনটা পদ নেই, ওই যে আবার বেজোড় সংখ্যক পদ নিলাম, তাহলে দেখো একটা 1 কাটা যায়, অ্যান্সার হবে 1। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে বিজোড় সংখ্যক পদের যোগফল 1। এটা কি বুঝতে পারো তোমরা? হ্যাঁ, বাট 9 থাকতে জোড়, এক্সামে এগুলো আসছিল। হ্যাঁ জোড় সংখ্যক পদের এমসিকিউ আছে, এটা পাবা পরীক্ষায়, তোমরাও পাবা। জোড় সংখ্যক পদের যোগফল 0 শেষ। তো এটা আর কিছু বের করারই নাই, ঠিক আছে, এটা বের করার কিছু নাই। তো চলো আমরা আমাদের হচ্ছে এটা লাগবে, এই যে অসীম গুণোত্তর ধারার অসীমিতক সমষ্টি। বাট মনে আছে অসীমিতক সমষ্টির জন্য শর্তটা কি? আর এর যে মডুলাসটা সেটা কি হতে হবে 1 এর থেকে ছোট, তাই না? দেখি খ নাম্বারটা করে দেখি, খ নাম্বারটা নেই। খ নাম্বারটা যদি করতে চাই তো 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস ডট ডট ডট। সবার আগে অনুপাত খুঁজবা। অনুপাত মানে কি? দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, যেটাকে আমরা লিখবো সাধারণ অনুপাত। কি লিখবো? সাধারণ অনুপাত। তো এটাকে লিখলাম আর। এটা কিভাবে হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 0.1 ভাগ 1। তো এটা আসছে কি 0.1। এটা কি 1 এর থেকে ছোট আসছে বলো তো? হ্যাঁ, এর মডুলাস এমনিতে তো নেগেটিভ আসেই নাই, তো এর মডুলাস নিলেও এটা অবশ্যই 1 এর থেকে ছোট। এটা এইখানে আমি ডিসিশন নিব যে যেহেতু যেহেতু এই যে মডুলাস আর গ্রেটার দেন 1, তাই এই যে এটা থাকবে, অসীমিতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। ওকে, এখন আমি সূত্রে যাব। সূত্রে আবার আমার প্রথম পদ লাগে, তাই না? সূত্রটা কি? এ 1 মাইনাস আর, এখানে এ লাগে আর লাগে, আর তো বের হয়ে গেছে, তো এখানে লিখে দিবা যে প্রথম পদ, প্রথম পদ এ ইকুয়ালস টু কত? 1। এখন তুমি সূত্র লিখবা যে অসীমিতক সমষ্টি এ 1 মাইনাস আর, এর ভ্যালু কত? 1, আর এর ভ্যালু কত? জানো ছোটকালে আমি কিন্তু অনেক ডাউট করতাম, আমি কিন্তু বারবার দ্বিতীয়টা থেকে আবার তৃতীয়টা বিয়োগ করে মানে 3 নাম্বারটা থেকে 2 নাম্বারটা বিয়োগ দিতাম, আবার 4 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ দিতাম, ভাগ দিতাম, ভাইয়া সরি ভাগ। আমার এক্সামে ডাউট আমি হতো এগুলো আসলে করি। সাধারণ পদ, বুঝছো? তো 1 মাইনাস আর এর ভ্যালু কত আসছে? 0.1। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিবা যা আসে। আমি তো আরো পুরো ক্যালকুলেশন আবার করে দেখি যে সত্যি হয়েছে কিনা। যখন অ্যান্সার মিলে যায় আমি বিশ্বাস করতে পারি না আমি অ্যান্সার মিলাইছি। হয়েছে তো তাই আবার দেখি নিই। এরকম ডাউট থাকে, সমস্যা নাই, কি আমার করবা? ম্যাথ করার পর যদি ম্যাথ মিলে আমার মনে হয় কি ম্যাথটা মনে হয় ভুল আছে, হয় নাই? নাহলে আমার জীবনে কখনো ম্যাথ মিলে না। হ্যাঁ, এত কনফিডেন্স লো থাকলে তো আবার সমস্যা। আমি তো ছোটকালে অঙ্ক না মিলা ভাবতাম মিলে গেছে। এরকম ভাওতাবাজিও করছি যে ফার্স্টের দিকে হিজিবিজি করছি, লাস্টে দিয়ে আনসার মিলাই দিয়ে প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাই দিছি, আর স্যারও না এটা কি দেখে জাইমা নাম্বার দিয়ে বললা না? দিছে। জাইমা বললা না? জি, এই যে ভন্ডামি, ভন্ডামি সর্বোচ্চ লেভেলে আসছো। অসীমতম সমষ্টি বের করতে হবে এখন ভন্ডামির। আচ্ছা এগুলো পারবা? একই নিয়ম কিন্তু, বলো পারবা? চলো ওমো হ্যাঁ নাম্বারটা ভাই, করি, করবো ওমো নাম্বার? মন চাইলে করেন। মন চায় না তো, চলো এমসিকিউ এ যাই। এমসিকিউ অ্যান্সার বের করো, ঢাকা বোর্ড 25-এ। এটা কি ক্যালকুলেটরে করবা নাকি হাতে কলমে বের করবা? বলো তো। 2 প্লাস 0.2 প্লাস
0.222 ঘ নাম্বার অ্যান্সার। লাস্টেরটা 2.22 হ্যাঁ। তোমরা কি ক্যালকুলেটর করছো নাকি বের করছো? ক্যালকুলেটর। হ্যাঁ, বের করে করতে আমি না একটু ফাঁকিবাজি করতেছিলাম। বাট পারবা না বের করতে হাতে কলমে? হুম আচ্ছা, এটা বলো, কুমিল্লা বোর্ড 25। বলো, আমি করবো না, তোমরা বলবা, খালি টিক চিহ্ন দিব। খ। তাই বাকিরা বলো। বাকিরা বলো 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 বলো। চুপ হয়ে গেছো কেন তোমরা? কানেকশন আছে? জি ভাইয়া, খ হবে। খ। এই যে লিস্ট একটা ছেলের একটা অ্যান্সার পাইলাম। দেখি তো এগুলা পারবা? চলো করি। এটা হচ্ছে উদ্দীপকের মতন রাজশাহী বোর্ড 25-এ যে কোনো গুণোত্তর ধারার প্রথম পদ 5 আর সাধারণ অনুপাত হচ্ছে -1/3। তো মাইনাস না, এটা মডুলাস নিলে, মডুলাস নিলে মানে কি 1/3, তাই না? মডুলাস মানে আমরা চিহ্ন ছাড়া চিন্তা করতেছি, এটা কি একের থেকে তো ছোটই, তাহলে এটা অসীমিত সমষ্টি কিন্তু থাকবে। তো প্রথম প্রশ্ন, ধারাটির পঞ্চম পদ কত? বলো, গুণোত্তর ধারার আমরা সাধারণ পদ কিভাবে লিখি? a r টু দি পাওয়ার n - 1 না? a r টু দি পাওয়ার n - 1, এই যে এটা লাস্টেরটা অসীম হবে। গুণোত্তর ধারার সাধারণ পদ a * r টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে a এর ভ্যালু বসায় দাও। প্রথম পদ হচ্ছে 5, r এর ভ্যালু হচ্ছে -1/3, পঞ্চম পদ যেহেতু তাহলে এটা হয়ে যাবে 4। ক্যালকুলেটরে যা আসবে এটা অ্যান্সার। তাহলে মাইনাস তার থাকবে না, 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে কত হয়? ঘ নাম্বারটা, তাই না? 81। না, এখানে আর বের করে নাই, হয়ে রাখছে, 3 টু দি পাওয়ার 4 দিয়ে রাখছে। জিজ্ঞেস এরপর করছেন কি এই জন্য বললাম। অসীমিত সমষ্টি, তাহলে এটা হবে a 1 - r, জাস্ট বসাই দাও, এটাই অ্যান্সার। এর ভ্যালু হচ্ছে 5, আর এর ভ্যালুটা হচ্ছে কত বসাবা? মাইনাস মাইনাসে +1/3, তাই না? 5, এটা হয়ে যাবে 3 + 1 4, তাহলে 5 * 3/4 মানে 15/4। ঘ নাম্বারটা না, 15/4 আসে না? হ্যাঁ হ্যাঁ, ঘ নাম্বার। এটা বলো, এখানে বলছে প্রথম 101 পদের সমষ্টি। এখন কি কেউ 101 পর্যন্ত যাবা? এটা সেম জিনিস, প্লাস মাইনাস, তাহলে আমরা এখানে ডিসিশন নেই। একটা পদ মানে বেজোড় সংখ্যক পদ হলেই হবে 4, আর জোড় সংখ্যক পদ নিলে হবে 0। যে বেজোড় সংখ্যক নিলে হবে 4, তো আমাকে যেহেতু 101 মানে বেজোড়, তাহলে অ্যান্সার কত হবে? 4। বুঝতে পারছো? বুঝা গেছে? হ্যাঁ। তাহলে এই যে এটা অ্যান্সার দাও, যে -5 + 5 -5 + 5, এইটার এইটা বলো। ঘ হবে। 2n - 1, -5 হবে। 2n - 1 জোড় না বেজোড়? বিজোড়। হ্যাঁ, তাহলে বেজোড় সংখ্যকের যোগফল কি হবে? -5। -5 হবে। হ্যাঁ, গুড। পরেরটা 0 হবে, 30টি 0। পদ। 0 হ্যাঁ, হবে। জোড় সংখ্যক নিলে এখানে 0 হবে। আচ্ছা, এটা এখন আমরা এখনো আসি নাই, তাই না? আগে হচ্ছে আমরা এইটা পড়বো, এই যে এটা পৌনঃপুনিক দশমিককে আমরা কিসে পরিণত করব বলো তো? সাধারণ ভগ্নাংশে। পারো এটা? এটা হ্যাঁ। তোমাদের বইয়েরই উদাহরণ। আমরা ক দিয়ে স্টার্ট করি, খ দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, ক খ সবই করি, গও করবো, সমস্যা নেই, একটু টাইম ওয়েস্ট করি, সমস্যা কি? স্যার শুধু তো গটা 0, করে দেন। গ
আচ্ছা, তো 1.231 এখানে দশমিকটা এখানে, সরি দশমিক না, পৌনঃপুনিক। তো মাঝখানে যেহেতু আছে তার মানে জিনিসটা আসছে এভাবে। আগে তুমি হচ্ছে এভাবে নিবা, 1 আছে না পূর্ণ সংখ্যা যেটা আছে না, সেটাকে আগে লিখে নিবা, মানে দশমিকের আগের যেটা আছে পূর্ণ সংখ্যা, এরপর প্লাস দিয়ে লিখবা। প্লাস দিয়ে এখন এই যে দেখো 0 পয়েন্ট, এই যে দশমিক যেহেতু 0.231 আর এটাকে আগে একটু ঠিক করে নিতে পারো, এটা আসলে যে 231 ডট 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 ডট। তার মানে এই দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যাকে লিখবা, প্লাস দিয়ে এই যে প্রথম যে 0.231 লিখছো 231। এখন আমি পরেরটা যদি লিখতে চাই তার আগে এই যে 0.123 তিনটা শূন্য দিয়ে তারপর লিখতে হবে 231। এরপর যদি আমি এই তিনটাকে লিখতে চাই তাহলে 0.12345 12345 231 এইভাবে চলতেই থাকবে। আমি পাগল না যে আরো লিখবো, শেষ একটুকুই লেখা, বুঝা গেছে? তো তোমরা যে কাজটা আর কি এখানে করবা, তোমরা হচ্ছে এই জিনিসটাই যে এইটুকুকে চিন্তা করবা তোমার ওই যে অসীম ধারার, গ্রন্থ অসীম ধারা 1+, এই যে দশমিক থেকে একটু ট্রাই করে দেখো তো দ্বিতীয় আর প্রথমটার অনুপাত তোমার যেটা আসে, তৃতীয় আর দ্বিতীয়টার অনুপাত সেটা আসে কিনা, বুঝে আমার ডাউট হয়, এই জন্য বারবার ট্রাই করি। তো এইটা বুঝতে পারছো যে ব্র্যাকেট দিয়ে দিছে মানে কি, আমি আসলে এইটুকুতে কাজ করতেছি। তাহলে এইটা থেকে এটা যদি ভাগ দেই তো 0.000231 ভাগ 0.23, সরি 0.231, তাই না? ভুল করি। এটা হচ্ছে মানে 0.001 হ্যাঁ। আবার তুমি যদি এখন 3 নাম্বারটা থেকে দ্বিতীয়টা ভাগ দাও দেখবে একই আনসার পাবা, বুঝতে পারছো? একই আনসার পাবা। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে একটু এভাবে লিখতে পারি, এটা 1+, এই যে এই জায়গাটাতে আমরা সূত্র অ্যাপ্লাই করি, এটা হচ্ছে যে এই সমষ্টিটা লাগবে, তাই না? এই সমষ্টিটা লাগবে, এই সমষ্টিটা হচ্ছে আসলে আমাদের a 1 - r। এখানে প্রথম পদ হচ্ছে 0.23, 1 - একটু বের করে দেখাই দিবা, এখানে প্রথম পদ তুমি কাকে ধরতেছো, 0.231 কে। সাধারণ অনুপাতটা কত আসছে, 1/1000, তাই না? তো এইটাই তুমি বসায় দাও। 410 ভাগ 333 আসবে। মানে 1 শুধু একটুকু, পুরাটা ওয়ান যোগ করে পুরাটা 1 যোগ করে হ্যাঁ কত আসে বলছো? 410/333 ভাগ 333। 333। তোমরা একটু আনমিউট মানে মিউট করো, কারো জানি ভাইব্রেট হচ্ছে কারটা থেকে জানি, আমার আওয়াজই আসতেছে একটু আবার, হয়েছে? তা আমরা হ্যাঁ এটা স্যার। কি করতে পারি, একটু আসার পর চেক করব, ডাউট হয়তো আমার আবার যে চেক করব, ঠিক আছে? দেখো মিলে কিনা, এই যে 1.231 মিলছে, এই হচ্ছে তোমার কাজ। তো এখানে যদি 3 4 থাকতো তাহলে এখানে আগে 3+ দিয়ে এরপর দশমিকের হিসাবটা করবা। তো দেখো এই যে এটা ইকুয়ালস টু আমরা বলতেছি এইটাকে আমরা এরকম যোগ ফরম্যাটে লিখতেছি, ওইখান থেকে অসীম ধারা বানাচ্ছি। পরে দেখো এই যে পৌনঃপুনিকটাকে আমরা কিসে পরিণত করে ফেললাম, ভগ্নাংশে পরিণত করে ফেললাম। পারবা না বলো তো পরীক্ষা আসলে? পারবো স্যার। গুড। এই খ আর ক করতে হবে? লাগবে না। আচ্ছা, কারো লাগলে কিন্তু বইলো, কেউ কিন্তু কথা আটকায় রাখো না নিজের মধ্যে। এগুলো দেখো অনুশীলনীর অঙ্ক। ঘ নাম্বারটা করি, চলো। ঘ করলেই পারবা না বলো তো? তাহলে হচ্ছে ক, খ, গ, এই তিনটা তোমাদের এসডব্লিউ থাকবে। তোমরা তো এসডব্লিউ দাও বন্ধ করে দিছো। সেসব করি না। হ্যাঁ, ভালো। এটা কি করার জিনিস নাকি? এটা তো খাওয়ার জিনিস। সেটাই। এখন 3 না পয়েন্ট ভাই, এটা শুধু দেখার জিনিস আর শোনার জিনিস। এক সময় করতে করি না। এটা কি মাসুমা বললা? হ্যাঁ স্যার।
মাসুমার উপর তো হতাশ হয়ে যাচ্ছি, ও আগে এক সময় করতে এখন করে না আসলেই। স্যার যেখানে ক্লাসটাই ঠিক মতো করি না সেখানে হোমওয়ার্ক করার বিলাসিতা। তো এটা করাটা কি তুমি এখন প্রাউড ফিল করতেছো? দেখো 3.0 0 বাদ দিয়ে 403 বারবার আসবে। তো এই যে 3 আছে এটাকে আগে দিয়ে নিলাম, দেন হচ্ছে 0 দশমিক এই যে এটুকু 0403 এটুকুকে লিখবো। আচ্ছা এখন এই যে এইটাকে যদি স্টার্ট করতে চাই, এটার আগে দেখো 1 2 3 4, তো 0.1 2 3 4টা শূন্য, এরপর হচ্ছে গিয়ে 403, মানে আমার এতটুকু লেখা শেষ। এখন এই 403 কে যদি লিখতে চাই তার আগে 1 2 3 4 5 6 7টা শূন্য আছে, 1 2 3 4 5 6 7টা শূন্য 403, ঠিক আছে না? তো হয়ে চলতে থাকবে অসীম পর্যন্ত, এখানে অসীম চিহ্নটাও দিতে পারো। তাহলে এখানে সিম্পল জাস্ট আমরা এই যে a 1 মাইনাস r অ্যাপ্লাই করে দিব। তো এখানে a হচ্ছে আমার এই যে এটা প্রথম পদ, যে 0.0403 সাধারণ অনুপাত যেটা আসবে, এই যে দ্বিতীয়টা 0.0000। হ্যাঁ আসছেন আপনি? এই আমি রাইডার আসছি, যাও একদিন ওয়েট করতেছিলাম, আমি ওই দিন ফোন করতে ক্যান্সেল, একটু তাড়াতাড়ি যাও। কোথায় ছিলাম? 1 2 3 4 1 2 3 4 403 ভাগ 0.0403, ঠিক আছে? ওইটা নিয়ে এখানে বসাতে পারবে না, তোমরা করো, আমি করব না। তোমরা অ্যানসার বললো, আমি অ্যানসার মিলাবো খালি। ভাইয়া অ্যান্সার Answer হবে to 30,000 34373 by 9000। 300 373 by 9990। 30,422। 30,373 ডিজিট বলো, ডিজিট বলো। 30373 by 9990। 990 এটা? হ্যাঁ চলো দেখি মিলে মিলে। হ্যাঁ মিলে। ইয়ে কে জানি জয়েন হবে না এখন। ওয়ান টু থ্রি ফোর, কে অনুমতি চাচ্ছিল অনেকক্ষণ ধরে? তাহলে 30373 ভাগ 9990, হ্যাঁ দেখছো মিলে। ইয়ে চলো আমরা তাহলে সামনে আগাই, জীবনে পিছিয়ে থাকতে হয় না। আচ্ছা এখন এখন এই প্রশ্নটা করানোর সময়, তারপর আমি যদি কয়েক মাস পর তোমাদের বোর্ড পরীক্ষার পর এই টাইপের কোশ্চেন আসে, যদি এরপর আমি যদি একটা ছাপড়ি এডিটিং করি যে কোশ্চেন হ্যাকার, তাহলে কি তোমরা আমাকে ছাপড়ি বলবা? জি না, সহমত বলবো। আচ্ছা তো যাই হোক, তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো কিছু আসুক না আসুক, গ নাম্বারটা আসবে, জাস্ট ইয়াটা একটু চেঞ্জ থাকবে, চেহারাটা, তাই না? এইটা এই সিস্টেম করায় আমি তোমাদের যদি ছুটিও দিয়ে দিই তাহলে আমার কোনো দোষ হবে না কিন্তু আজকে। স্যার আরো কারণ একটাই বাকি আছে, ওই যে মানে 3334444 যোগফল, তাই না? ওইটা হ্যাঁ এটাও আছে, এটাও আছে, সমস্যা নেই। এই দুই অধ্যায়ে এই দুইটা ছাড়া গ ঘ মানে খ আর গটা এই যে হবে না। এটা কথা বলছো তাই না? হ্যাঁ স্যার, এই এটা চ্যাপ্টারে কোথায় কুমিল্লা? মানে এই দুইটা হ্যাঁ। থাকবে। হ্যাঁ যাই হোক, এটা তোমাদের ভালো না, তোমরা এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবা। হায়ার ম্যাথ পরীক্ষায় এই প্রশ্নটা কমন আসে আর চোখ বন্ধ করে এইটাতেই 10-এ 10 পাই, আর কোনগুলোতে সিওরিটি থাকে না। কেন এটা আবার খারাপ? তোমাদের আছেই কয়টা ছোট ছোট চ্যাপ্টার, দ্বিপদী বিস্তৃতি কত মজার, স্থানাঙ্ক জ্যামিতি কত মজার, অসীম ধারা, আর তুমি বলো যে নাম্বার পাও না। নাম্বার পাই না বলি নাই, আচ্ছা। বলছি এই প্রশ্নটাই থাকে একদম মানে একুরেট হয়, আর এটাই 10-এ 10 একদম শিওর থাকে, বাকিগুলোতে একটু ডাউট থাকতে পারে কারণ আচ্ছা কোশ্চেন উল্টাপাল্টা করে না। আচ্ছা সমস্যা নাই, বোর্ড পরীক্ষা তো পাবা, ঠিক আছে, শিওর 10 মার্ক।
আমার কেন জানি মনে হচ্ছে সামনের বছর তোমাদের কঠিন হবে, কারণ এখন সব প্ল্যাটফর্ম যেভাবে কমন দেওয়া শুরু করে। তোমার এই যে রিসেন্টলি যে সাজ্জাদের বইয়ের জন্য আমাকে একটা টিচার ফোন দিছিল, বুঝছো? তো সে হচ্ছে কয়টা বই জানি নিছে, 10টা বই নিছে একাই। আমাকে ফোন দিয়ে বলতেছে, প্রথমে তো ভালো কথা, এরপর না সে মজার ছলে আমাকে একটা কথা বলছে। মজার ছলে বলছে, আপনারা যেরকম শুরু করছেন আমরা তো আর কদিন পর পড়াইতে পারবো না, বই আপনারা বইও দেন, অনলাইন ক্লাসও দেন, আমরা তো এইদিকে কোনো মানে টিউশনও পাবো না। তো আমি তখন এই কথাটা দেখে কেন জানি মনে হলো সে একটা স্কুলের টিচার, এখন সে কি করবে, সে আমাদের প্ল্যাটফর্ম দেখলো, তো এখন অন্যান্য প্ল্যাটফর্মও দেখলো, সে এখন কি করলো, এখন একটু কোশ্চেন একটু ঘুরাই করলো, মানে এমন জায়গা যেখান থেকে কোশ্চেন হয়ই না, করতে পারে কিন্তু তার অধিকার আছে। তখন আমার কেন জানি মনে হচ্ছে সামনের বছরগুলো এরকম হবে যে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো ইম্পর্টেন্ট বলে চালাই দিবে, পরীক্ষা হলে যেগুলা বলে নাই ওইখান থেকে কোশ্চেন আসবে, কারণ আলটিমেটলি টিচারও এখন অনলাইন প্ল্যাটফর্মে আছে, বুঝছো? তো তোমরা একটু আশেপাশের অঙ্কগুলোও করে যাও, মানে এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলোও করে যাও, ঠিক আছে? কারণ আমরা 26 না, এসএসসি 26 সবসময় বাসকে আসছি একদম ছোট থেকে, যে বাড়ি তাই আমরা বাস প্রত্যেকবারই, অন্য কোনো ব্যাচ খাক না খাক আমরা খাবোই, তাহলে তো খাওয়াবি কোনো। এই এই ডায়লগটা না প্রত্যেকটা ব্যাচই দেয়, বাট আমি জানি তোমাদেরকে, আমি পার্সোনালি চিনি, তো আমি জানি তোমাদের উপর একটু প্যারা গেছে, একটু না ভালোই প্যারা গেছে। এখন দেখো না এসএসসির জন্য কত টাইম পাচ্ছ, অনেক টাইম। আমরা অ্যাডমিশনে 2 বছর টাইম পাইছিলাম, বুঝছো? সবাই আমাদেরকে নিয়ে পচায় যে 2 বছর পড়ালেখা করে অ্যাডমিশনে চান্স পায় না। আরে ভাই, সিট তো আছেই, বইটা আছেই তো 1000টা সিট, ডিউতে আছেই 1800টা সিট, তো 1 মাস টাইম পেলেও ওরাই চান্স, মানে কি বলবো, আর সিট সংখ্যা তো আর বাড়ে নাই, তাই না? আচ্ছা, আমরা অঙ্কে আসি। এটা হচ্ছে কি একটা অনন্ত গুণোত্তর ধারা। তো এখানে বলতেছে ক নাম্বার x=1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। তো আগে যে ধারাটা দেওয়া আছে, আগে ধারাটা উঠাই নিলাম, ঠিক আছে, এটাকে উঠাই নিলাম। তো এখন x=1 হলে ধারাটা দেখতে কেমন হবে বলতো? হলে ধারাটি ধারাটি 1/x এর ভ্যালু যদি 1 হয়, 2 × 1 মানে 2, তার সাথে 1 যোগ হলে এটা হয়ে যাবে 3 প্লাস, এখন দেখো 3 এর স্কয়ার, তাই না? এরপরটা কি 3 এর কিউব প্লাস ডট 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 ডট। আর কি বলছে, একটা অনন্ত গুণোত্তর ধারা, এখানে মানে অসীম তুমি দেখাই দিতে পারো, ঠিক আছে? তো এখন কি বলছে, ধারাটি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে কি, দ্বিতীয়টা আর প্রথমটার ভাগ। তাহলে সাধারণ অনুপাত আর হবে কি বলতো, দ্বিতীয়টা হচ্ছে 1/3 স্কয়ার, প্রথমটা হচ্ছে 1/3, তাহলে 1/3 স্কয়ার ইন্টু 3, কাটাকাটি করলে 1/3 আসে, ঠিক আছে না? শেষ। ক নাম্বারটা কি, x=3/2 ধরতে হবে। x যদি 3/2 হয় তাহলে ধারার পঞ্চম পদ আর প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করতে হবে। খ নাম্বার, খ নাম্বার, হ্যাঁ। তো ধারাটা আবার উঠাই, 1/2x + 1, এটা হবে 1/2x + 1 হোল স্কয়ার, 1/2x + 1 হোল কিউব, ঠিক লিখছি? ওকে, এখন হচ্ছে x এর ভ্যালু 3/2 বসাইতে হবে, x=3/2 হলে, তাহলে এটা আসবে কি বলতো, ধারাটি 1 বাই, আমরা একটু এই জায়গাটা বসাই দিই, একটু রাফে যদি আগে বসায় আসি, রাফে যদি বসায় আসি, x এর ভ্যালু 3/2 + 1, 2 2 কাটাকাটি যায়, তাহলে এটা আসবে হচ্ছে 1/4, তাহলে এটা আসবে 1/4, তাই না? মানে আমি এটা বের করলাম, 2x + 1 এর ভ্যালু আসলে 4 আসে, আর এখানে তো 2x + 1 হোল স্কয়ার, এরপর হোল কিউব, তো এটা 1/4, এরপরটা আসবে কি 1/4 স্কয়ার, এরপরটা আসবে 1/4 কিউব, ডট 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 করে অসীম পর্যন্ত চলবে, ঠিক আছে না? তো এখানে আমাকে এখন বের করতে হবে ধারাটির পঞ্চম পদ। তো এখন দেখো
এখানে আমাদের যে প্রথম পদ এটা তো গুণোত্তর ধারা, প্রশ্নে বলাই আছে। প্রথম পদ হচ্ছে 1/4। সাধারণ অনুপাত যেটা আর, সেটা হবে এইটা ভাগ এটা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 1/4 স্কয়ার বাই 1/4, অর্থাৎ 1/4 স্কয়ার ইন্টু 4, তো কাটাকাটি করলে 1/4 আসে। তাহলে এখন দেখো পঞ্চম পদ মানে n এর ভ্যালু এখন 5 বসাবো, তাই না? বা এভাবে লিখতে পারি যে n তম পদ, আমরা জানি n তম পদ হয় a আর n-1 পাওয়ার হিসেবে থাকে। তাহলে এখন আমরা লিখবো যে 5তম পদ, a এর ভ্যালু কত 1/4, আর এর ভ্যালু কত 1/4, আর এখানে আসবে শুধু 4, তাহলে 1/4 ইন্টু এখানে আসবে 4 টু দি পাওয়ার 4, যেটা আসবে 4 টু দি পাওয়ার 5। ঠিক আছে না? আর একটু এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, 3 নম্বর 4 5 তো এমনি লিখতে পারতাম, 5 নম্বর পদ এমনি লিখতে পারতাম, বাট তারপরে আমরা সূত্র দিয়ে করছি। ঠিক আছে, আর বলছে প্রথম 10 পদের সমষ্টি। দেখো এখানে এই তুমি যদি একটু এটা খুঁজতে যাও, প্রথম 10 পদ যেহেতু বলছে, এটা কিন্তু আমার পুরো অনন্ত ধারার পুরাটা সমষ্টি বলে নাই, অসীমিত সমষ্টি বলে নাই। এটাকে কি সমষ্টি বলে বলতো? 10টা দিয়ে দিচ্ছে যেহেতু, এটাকে কি বলা হয়? আংশিক আংশিক। সমষ্টি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখানে আগে লিখবো যে আংশিক সমষ্টির সূত্রটা কি বলতো? দুইটা আংশিক সমষ্টি Sn। এখন এখানে দুইটা সূত্র হয় কিন্তু, তাই না? আমি যদি আবার লিখি, একটা হচ্ছে a, একটা হচ্ছে 1 - r টু দি পাওয়ার n 1 - r, আর একটা হয় হচ্ছে গিয়ে a r টু দি পাওয়ার n-1 বাই r-1। এখানে r থেকে যেহেতু বিয়োগ হচ্ছে, তার মানে এখানে r বড় 1 এর থেকে, আর এখানে 1 থেকে বিয়োগ হলে 1 বড় r এর চেয়ে। আমার কোন ঘটনাটা ঘটছে? এই যে r এর এখানে পরিচয় যদি দিয়ে দিই, এটা কিন্তু 1 এর থেকে ছোট আসছে, যেহেতু 1/something মানে 1 এর থেকে ছোট। বা তুমি ক্যালকুলেটরে দশমিক মান চেক করতে পারো। তাহলে 1 এর থেকে কি আসছে? ছোট বা 1 বড় আসছে, তার মানে হচ্ছে এটা না? হ্যাঁ। তাহলে হচ্ছে আমরা লিখবো a 1 - r টু দি পাওয়ার n 1 - r। তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো যে সুতরাং প্রথম 10টি পদের সমষ্টি S10, এর ভ্যালু কত 1/4, আর এর ভ্যালু 1/4, আর এর ভ্যালু কত 1/4, এটা কত 10, এটা যা এখানে 4 - 1 করলে হয়ে যাবে 3, এটা 4 টু দি পাওয়ার 10। ঠিক আছে, তাহলে 1/4 ইন্টু 4/3, এটাকে যে উপরে গুণ করে লিখলাম 4/3, তাহলে 1 - 1/4/10, তাহলে 4/3 কাটে 1/3, এখানে 4/10 লসাগু করলে 4/10 - 1, তাহলে এই যে 4/10 - 1 3 ইন্টু 4/4 টু দি পাওয়ার 10। তোমরা ক্যালকুলেটরে করে দিবা এই পুরোটাই, যে এখান থেকে ক্যালকুলেটরে করে ফেলা যায়। আমি জাস্ট একটু হ্যান্ড ক্যালকুলেশন করলাম, বুঝতে পারছো? হ্যান্ড ক্যালকুলেশন করলাম এমনি। তোমরা এটা শুরু থেকে ক্যালকুলেটরে করে নিতে পারো, পারবা না বলো তো? জি ভাইয়া পারবো। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা গ নাম্বারটা করবো, তাই না? গ নাম্বারটা হচ্ছে কি, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমিত সমষ্টি থাকবে। তো অসীমিত সমষ্টি থাকার কথা বলতেছে, তো এখানে যেটা আছে ঠিক সেভাবেই হচ্ছে আমরা তুলবো। এটা যেহেতু প্রশ্নে বলেই দিচ্ছে এটা অনন্ত গুণোত্তর ধারা, তাহলে হচ্ছে আমরা যদি এখানে সাধারণ অনুপাতটা খুঁজতে যাই, সাধারণ অনুপাত যেটাকে হচ্ছে আমরা আর এর মাধ্যমে প্রকাশ করি, এটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ যেটা আছে সেটা হচ্ছে 1/2x + 1 হোল স্কয়ার, প্রথম পদ হচ্ছে 1/2x + 1। তাহলে আমরা যদি একটু
মানুষের মতন লিখতে চাই, মানে এটা একটু জঙ্গলি লাগতেছে, এটাকে যদি মানুষ করি তাহলে এটা লিখতে হবে 2x + 1 গুণ আকারে। তো নিচে সরি এখানে হোল স্কয়ার, তো নিচে একটা কাটাকাটি যায় 1/2x + 1 আসলো। এখন অসীমিত সমষ্টি থাকার শর্তটা কি জানি? মডুলাস আর এর মান 1 এর চেয়ে কম হবে। হ্যাঁ, যদিও কেবল যদি এই যে এই আর যেটা আসছে মানে আর এটা হয়, বা এটা মানে বোঝায় -1 থেকে আর এর ভ্যালু 1 এর মধ্যে হয়, দুইটাই লিখবা। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের আর আসছে গিয়ে এইটা। তো আমরা তাহলে প্রশ্ন মতে যে জিনিসটা লিখতে চাচ্ছি যে আমাদের -1 থেকে 1/2x + 1 এটা হবে। এখন তোমরা আসলে সেপারেট ভাবে অঙ্ক করতে পারো, আমি ছোটকালে সেপারেট ভাবেই করতাম, মানে এইটা একটা শর্ত এটা একটা শর্ত, ঠিক আছে। বাট তোমরা এই ক্ষেত্রে একটু কয়েকটা জিনিস মনে রাখবা। অসমতার অঙ্ক তো, অসমতার কনসেপ্টটা তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে শেখানোর অপশনটা নাই। এখানে যে জিনিসটা মনে রাখবা যে ধরো তোমার কাছে আছে এ আর বি, হ্যাঁ, এটা এভাবেও থাকতে পারে অথবা এ আর বি এভাবেও থাকতে পারে। তো এখানে আমরা কিছু নিয়ম ফলো করি, যেমন তুমি বলো আমাকে 3 আর 5 এর মধ্যে কে বড়? 5। তাহলে আমি কি এই চিহ্নটা দিব না? হ্যাঁ। আচ্ছা, এখন আমি ধরো -3 আর -5 বললাম, বলো তো কে বড় এবার? -3 তাহলে এখন আমাকে বলো এই চিহ্ন দিতে হবে না? হ্যাঁ। তো দেখো আমি এখন তাহলে এটাকে দেখো, আমি যদি -1 গুণ করি উভয় পাশে আর আমি যদি বলদের মতন এইভাবে রেখে দিই তাহলে হবে? না, মাইনাস হবে গুণ না। করলে তো উল্টায় যাচ্ছে। তো এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, যে আমাদের যদি মাইনাস দিয়ে গুণ করা লাগে তাহলে চিহ্ন এটা যাই থাকুক উল্টায় যাবে চিহ্নটা। ঠিক এখানেও মাইনাস দিয়ে গুণ করলে আমার চিহ্ন চেঞ্জ হবে। এটা একটা ঘটনা। কি করলে? মাইনাস গুণ করলে, মাইনাস গুণ করলে এইসব 2 গুণ করো, হাফ গুণ করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ধরো তোমার কাছে এখানে 3 আছে 5 আছে, এটা আমরা জানি। এখন তোমার মন চাচ্ছে -10 গুণ করবা, তো এটা এরকমই থাকবে, এখানে চিহ্নের কোনো হস্তক্ষেপ নাই। মাইনাস মানে 1/10 গুণ করা মানে কি 10 দ্বারা ভাগ করা, মেনলি তুমি মাইনাস গুণ করছো কিনা, মাইনাস নাই মানে আর কোনো সমস্যা নাই, মানে চিহ্ন যা আছে তাই থাকবে। ওকে, তো এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে যে যদি এ আর বি হয় অথবা এ আর বির মধ্যে রিলেশনটা যদি এভাবে হয়, তুমি বলো আমাকে যে ধরো এটাই যে ধরো 5 আর 8 এর মধ্যে কে বড়? 8। 8 বড়, তাই না? কে বড়? 8 বড়। এখন আমি যদি এটাকে 1/5 লিখি আর এটাকে 1/8 লিখি, ক্যালকুলেটরে চেক দাও কে বড় আসছে। 1/5 হ্যাঁ, তাই বড় আসলে এখন তো আমি এটা দিলে হচ্ছে আমি বলদ প্রমাণিত হয়ে যাব, তাহলে এটাকে কি দিতে হবে? এটা। তো এটাই তুমি যদি ব্যস্তকরণ করো মানে দুই সাইড উল্টায় দাও, অর্থাৎ 1/a আর 1/b লিখলে তুমি চিহ্ন উল্টাইতে বাধ্য। ঠিক আছে, 1/a আর 1/b করলে চিহ্ন উল্টে, এই দুইটাই হচ্ছে অসমতার কাহিনী। বাট স্টুডেন্টরা কেন জানি অসমতা দেখলে কনফিউজড হয়ে যায় যে ভাইয়া কখন কি করতে আমি জানি না। আরে কিছুই করতে হয় না, তুমি এসআর ইচ্ছা মতন যোগ বিয়োগ করতে পারো, গুণ ভাগ করতে পারো সমান চিহ্নের মতন। ওকে, জাস্ট এই দুইটা ঘটনা ছাড়া। ওকে, তো তাহলে আমরা এটাকে সেপারেট করি। কিভাবে সেপারেট করি? আমরা তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে প্রথমে -1 থেকে 1/2x + 1। তো তুমি যদি প্রশ্ন পড়ো, প্রশ্নে কিন্তু বুঝাইছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, তার মানে জানতে চাচ্ছে x = what। x = what হলে সমষ্টি থাকবে, পরে সমষ্টি নির্ণয় করতে বলছে, পরে করতেছি। তার মানে আমাদের এই যে এটা একটা শর্ত আমি পাইলাম যে যদি এটা হয় তাহলে এখন দেখো আমি কাকে খুঁজতেছি? এক্স কে খুঁজতেছি। সে কোথায় আছে? নিচে ভাগ আকারে আছে, তাহলে আমি অবশ্যই আগে ব্যস্তকরণ করব, উল্টাই লিখবো। তো এখন দেখো -1 কে উল্টাই লিখলে এটা আছে কিভাবে না, উল্টাই লিখতে হবে 1/-1, আলটিমেটলি -1ই থাকবে। তো উল্টাই লিখলে -1ই থাকলো, আর এটা হয়ে গেল 2x + 1, আর চিহ্ন এখন কি দিতে বাধ্য আমি এটা, বুঝছো? শেষ। তাহলে এখন দেখো আমি যেহেতু এক্স কে খুঁজতেছি ওটাকে বাম সাইডে লেখো। বাম সাইডে লেখার জন্য কি করতে হবে? দেখো 2x + 1 লিখলে এই যে চুক্ষাটা,
চুক্ষাটা তো 2 এর দিকে ছিল, তো এই যে 2x + 1 লিখছি, এই যে চুক্ষাটা এই যে -1, বুঝছো? কঠিন কিছু? এই যে এখন তুমি রিল্যাক্সে x বের করো, যে 2x, এই 1টা যদি এই পাশে চলে যায় তাহলে -1 -1 হয়ে যাবে, এই যে 1টা এই পাশে -1 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে -2। তাহলে এখন 2 দ্বারা ভাগ করবা, তাহলে x আসবে হচ্ছে -1 থেকে ছোট। x কি আসবে? -1 থেকে ছোট। বুঝা গেছে? এরপর লিখবা যে অথবা এই যে এই ঘটনাটা হইতে পারে 1/2x + 1 < 1। একবার আমি প্রথমটুকু নিচ্ছি, এবার আমি পরেরটুকু নিচ্ছি। তো এখন আবার কি করব? ব্যস্তকরণ করব। 2x + 1, তো চিহ্ন উল্টায় যায়, এটা 1 ব্যস্তকরণ করে 1ই হবে। তাহলে 2x 1টা এই পাশে যায় 0, মানে 1 এর সাথে কাটাকাটি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে x মানে 0/2, তাহলে 0 থেকে বড়। বুঝা গেছে? তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? অ্যান্সার কি লিখবো? যে সুতরাং x < -1 অথবা s > 0 হলে গুণোত্তর ধারাটির কি থাকবে? অসীমতক সমষ্টি থাকবে। বুঝতে পারছো না? তো আমাদের প্রশ্নে কিন্তু আরেকটা কথা বলছে, এবং সেই সমষ্টি নির্ণয় করো। এই সমষ্টি কিভাবে নির্ণয় করবা বলো? এই সমষ্টিটা আমরা এই যে সূত্র লিখি a × 1 - r, এখানে a এর ভ্যালু কি দিয়েছিল? 1/2x + 1, r এর ভ্যালু আসছিল 1/2x + 1। তো এটা যা আসে একটু একটু হিসাব করে দেখা দিব, এটাই অ্যান্সার। 2x + 1, 2x + 1 - 1, তো 1 1 কাটাকাটি যাবে, 1/2x + 1 × 2x + 1, 1 1 কাটাকাটি যায়, এখানে 2x। তাহলে অ্যান্সার কি আসবে? 1/2x, তাই না? স্যার হচ্ছে ওই কি যে answer? হিসাবটা কিভাবে করব একসঙ্গে? ওই যে দুইটা আলাদা আলাদা করে করছেন না, যে x হলো -1 এর হ্যাঁ, চেয়ে একসঙ্গে কিভাবে করে একটু দেখাই দিতেন যদি। এই একসঙ্গে করতে গেলে আমি নিজে প্যাচ খাই, বুঝছো? এটা হচ্ছে সত্যি কথা। তাই জন্য আমি ছোটকাল থেকে নিজে আলাদা করে আসতাম, বড়কালেও কোনো সময় আমি আটকেই নাই আর। বুঝে গেছে? তাহলে আলাদা করেই এই করবো। হ্যাঁ, আলাদা করে করে, এগুলো কোনো সমস্যা নেই। তোমাদের অসমতা নামে তো চ্যাপ্টার আছে, তারপর ইন্টারেও তখন তোমরা যখন পড়বা বাস্তব সংখ্যা ও অসমতা, ওইখানে আলাদা করেই করায়, বুঝছো? হ্যাঁ স্যার। একসাথে করতে গেলে প্যাচ খাই, আমি নিজে প্যাচ খাই আর কি। তাই এখানে করতেছি তো রিল্যাক্সে করতেছি, কোনো প্যারা নাই, যে ওরটা নিয়ে চিন্তা করতেছি, ওরটা নিয়ে চিন্তা করতেছি। দেখো অনুশীলনীর এটা পারবা, একই অঙ্ক, মানে এগুলা জি সিকিউর ভাইয়া পারবো। ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এগুলাই তোমাদের সৃজনশীল প্রশ্নে হয়ে থাকে। পাওয়ার কি থাকে? যে -1 দিয়ে থাকে, তাই না? হ্যাঁ স্যার, এভাবে দেওয়া থাকে। এটাই, আর কিছু না। সরি 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 সরি, হ্যাঁ ঠিক আছে, এভাবে থাকবে, আর কিছু না। ওকে, 3 দিছেন, x + 3। দেখো তোমাদের বইয়ের অঙ্ক যেটা, এটা এখানে কি আছে? a + ab + ab², তার মানে দেখো এখানে একটা এক্সট্রা b গুণ হয়েছে, এটার সাথে আবার এক্সট্রা b গুণ হয়ে b² হয়ে গেছে। তার মানে বুঝতে পারতেছি আমাদের এই ধারার এটা গুণোত্তর ধারা, যেখানে প্রথম পদ a, আর তুমি যদি সাধারণ অনুপাত খুঁজতে যাও, এটা কি আসবে? ab/a না? এই যে b, a কাটাকাটি যে b। এখন বলছে ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। তা আমরা জানি যে সাধারণ পদ কি হয়? সাধারণ পদ হয় হচ্ছে গিয়ে a আর n-1। তো এর ভ্যালু a, আর এর ভ্যালু হচ্ছে b দেওয়া। তো কততম পদ বলছে? এখানে লিখবো যে 7তম পদ।
তাহলে এখানে আসবে হচ্ছে 7 - 1 মানে 6, ab পাওয়ার 6। ঠিক আছে, খ নাম্বারটা তোমরা পারবা না বলো তো, যে a এর ভ্যালু 1 আর b এর ভ্যালু হাফ বসাবা, যা আসে। এখানে a হচ্ছে আমার সাধারণ মানে প্রথম পদ, আর b হচ্ছে কি বলতো, সাধারণ অনুপাত। এখন বলছে অসীমিত সমষ্টি যদি থাকে, অবশ্যই অসীমিত সমষ্টি থাকবে, হাফ আসবে। এই যে সাধারণ অনুপাতটা তো b, এই যে b এর ভ্যালুই দেওয়া, তাই না? তাহলে হচ্ছে একের থেকে ছোট যেহেতু সমষ্টি থাকবে, এটা বের করতে হবে। পারবে না এটা? জি ভাইয়া। গ নাম্বারটা দেখি চলো। গ নাম্বারটা হচ্ছে যে a এর স্থলে 3 আর ab এর স্থলে 33, ab স্কয়ারের স্থলে 333 বসাইতে হবে, তাহলে যে ধারা পাওয়া যায়। তো আমার কাছে আপাতত যে ধারা দেওয়া আছে এটা a, ab, ab স্কয়ার প্লাস ডট 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 ডট। প্রশ্ন বলছে a এর স্থলে 3, ab এর স্থলে 33 আর ab স্কয়ারের স্থলে 3333 বসায়, তাহলে আমাদের ধারাটা দেখতে আসবে এরকম। ঠিক আছে, এখন এটা কি বের করতে বলছে? n সংখ্যক, প্রথম অবশ্যই প্রথম n সংখ্যক পদের কি বের করতে বলছে? সমষ্টি। তো এটা দেখলে কিন্তু কেউ বুঝবে না যে এটা একটা গুণোত্তর ধারা, মানে অসীম গুণোত্তর ধারার মতন ওই কনসেপ্টটা করা যায়। তো এখানে হচ্ছে আমরা কিভাবে করবো এই অঙ্কটা বলো তো? এই অঙ্কটা করার ক্লু হচ্ছে, এই অঙ্কটা করার ক্লু হচ্ছে আমরা হচ্ছে এই জায়গাটাতে কাকে নিয়ে আসি বলো তো? 3 কে কমন নিয়ে পরে 9 দিয়ে গুণ করে দিই। আগে 3 কমন নিলে কি আসে দেখি, এক আস্তে আস্তে করি। 1 1 1 1 1 1, ঠিক আছে না? ওকে, এরকম ডট ডট ডট। আর আমি যদি একটু 9 মানে 1/9 কমন নিই, কি কমন নিচ্ছি? 1/9, অর্থাৎ আমি নিচে যদি 3/9 নিয়ে আসি, কমন নেওয়া মানে কি? ভাগ দেওয়া। তো এখন দেখো 1 কে 1/9 দিয়ে যদি আমি ভাগ দেই, 1 ভাগ 1/9, এটা হয়ে যাবে শুধু 9। 11 কে যদি আমি 1/9 দিয়ে যদি ভাগ দেই, তাহলে এটা হয়ে যাবে 11 × 9, অর্থাৎ 99। অর্থাৎ আসলে এটা এরকম চলতে থাকবে। এটা হচ্ছে তোমাদের প্রথম কমন কাজ। আর এখানে কি বলছে? প্রথম n সংখ্যক পদ পর্যন্ত না, প্রশ্নে কি বলছিল যে প্রথম n সংখ্যক পদ পর্যন্ত। তো আমি এখানে প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, তো আমি এখানে কি লিখবো? n তম পদ। ঠিক আছে, তো তাহলে সেকেন্ড লাইনেও লিখতে হবে যে আমি 3 যে কমন নিচ্ছি, কততম পদ থেকে কমন নিচ্ছি? n তম পদ থেকে আমি 3 কমন নিচ্ছি, তাই না? n তম পদ। ঠিক একইভাবে এখানে এখনো চলতেছে n তম পদ। ওকে, আর এখানে 9 তো এখন ভাগ হবে। এই n by 9টাকে কি লেখা যায় বলতে পারো? 100 এটাকে আমরা একটু কষ্ট করে 10 - 1 লিখবো। 99 কে আমরা কি লিখবো? 100 - 1। এটাকে লিখবো 1000 - 1 প্লাস ডট ডট করে এরকম প্রত্যেকটা পদকে -1 দিয়ে লিখবো, তাই না? তাহলে আমরা ওই যে ওই n তম পদ -1 এখানেও করতে হবে। ঠিক আছে, এরকম ভাবে আসবে। এখন একটু খেয়াল করো, 3/9 যে আসলো, খেয়াল করো এটা ব্র্যাকেট যদি উঠাই দিই, তাহলে দেখো 10 আসবে, 100 আসবে, 1000 আসবে, 10 আসবে, 10 আসবে, 100 আসবে, 1000 আসবে। আর দেখো -1 -1 -1, আমি যদি দুইটা পদ চিন্তা করি, তাহলে দুইটা মানে -1 -1 মিলে -2 হবে। তিনটা পদ চিন্তা করলে -1 -1 -1 করে -3 হবে, তাই না? আর আমার যেহেতু n তম পদ, তাহলে আমার কি করতে হবে বলতো? আমার এখানে -n করতে হবে, তাই না? বুঝে গেছে এটা? দেখো -1 -1 -1 তো সব জায়গায় আছে প্রত্যেকটা পদে। আমি যদি এই চিন্তা করি আমার কাছে একটা পদই আছে, তাহলে আমি জাস্ট লিখবো -1। আমি যদি চিন্তা করি আমার কাছে দুইটা পদ আছে, তাহলে আমি লিখবো -1 -1 মানে -2। আমি যদি চিন্তা করি আমার কাছে তিনটা পদ আছে, তাহলে আমি লিখবো -3। বাট আমার কাছে তো পদ আছে n তম পদ,
তাই না? তাহলে ওই যে ওইখান থেকে তো একটা মাইনাস এক গেছে, তাহলে এখানে জাস্ট হবে আসবে -n। এখন আমার লাস্টের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে এই 10 এটাকে কি লেখা যায় দেখো তো, 10 এর স্কয়ার, পরেরটা লেখা যাবে কত বলো তো, 10 এর কিউব প্লাস ডট 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 -n। এখন আমাকে প্রশ্নে কি বলছে বলতো, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এখন বলো এখানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি বের করতে চাই, তাহলে আমরা এটাকে একটু ব্র্যাকেট ক্লোজ করে, এখানে বুঝলাম অসীম পর্যন্ত পদ আছে তাই না, বা n সংখ্যক পদ পর্যন্তই তো বের করবো, আর এখানে একটা -n বিয়োগ হবে, বুঝলাম। তাহলে এখন দেখো এটা আমাদের কি ধারা, 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব, এটা কিন্তু আমাদের গুণোত্তর ধারা পড়ে যায় না, ব্র্যাকেটটা একটু উল্টা পাল্টা গেছে, সমস্যা নাই। তাহলে এখান থেকে শুরু করে এটুকুর যোগফলটা কি হবে, এটা কিন্তু আমাদের অসীমিত সমষ্টি আসবে না, কারণ এখানে আর এর ভ্যালু যেটা, তুমি যদি খেয়াল করো এই যে ধারাটা আসতেছে তোমার, এই যে ধারাটা তোমার আসতেছে, এখানে প্রথম পদ 10, সাধারণ অনুপাত তোমার কি আসবে, দ্বিতীয় ভাগ প্রথম করলে পাবা হচ্ছে শুধু 10। তো এখানে তো অসীমিত সমষ্টি আমার কিন্তু একের থেকে কম না, মানে সরি এটা তো একের থেকে কম না, তাহলে অসীমিত সমষ্টি আমি পাবো না, এটা কিন্তু আমার একের থেকে বড়। তাহলে আমার এখানে ফর্মুলাটা আসবে হচ্ছে একের থেকে বড় হলে r⁻n-1 r-1, আর ওই যে n টা বিয়োগ হবে, তাহলে এটাই 3/n, এর ভ্যালু কত 10 ইনটু আর এর ভ্যালু কত 10 টু দি পাওয়ার n-1, 10 -1 -n। বুঝা গেছে? তাহলে 3/9, এখানে আবার দেখো এখানে আবার 9 আসবে, 10 -1 করলে 9 আসবে, 10 টু দি পাওয়ার n-1 -n। এখন দেখো 3 × 10 = 30, এই যে এটা যদি গুণ করে দিই, গুণ করলে করছো, না করলে নাই, সমস্যা নাই। এটা যদি গুণ করে দিই 3 × 10 = 30, 9 × 81 লেখা যাবে 10 টু দি পাওয়ার n-1, আর এখানে লেখা যাবে 3n/9। এটা আবার কাটাকাটি যায়, নিজেরা কিন্তু কাটাকাটি যায়, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা বুঝতে পারছো? আমি একটু আবার আলোচনা করি, আমাদের এই অঙ্কটাতে করতে হবে এই যে এই 10 এর ফ্যাক্ট। তো আমাদের কাছে যেটা দেওয়া থাকবে, তোমরা কি করবা, ফার্স্টে 3 কমন নিয়ে সব 1 1 বানিয়ে দিবা, এরপরে 1/9 কমন নিবা, 1/9 কমন নিলে উপরে সব 999 দিয়ে চলে আসবে। এই 9 গুলোকে এখন দেখো 10 - 1, 100 - 1, 1000 - 1 লেখা যায়। তো এইগুলাতে আমরা দেখো ব্র্যাকেট যদি উঠাই দিই, তাহলে 10 100 1000 এগুলো যোগ হবে, এই যে 10 100 1000 যোগ করলাম, দেখো -1 -1 -1, এই তোমরা কি আসো? আসি স্যার। আচ্ছা, তো -1 -1 -1, এখানে n তম চলতেছিল, তাহলে আমার -n পর্যন্ত আসবে। যদি আমার তিনটা পদ হয়তো তাহলে -1 -1 -1 মিলে -3 লিখতাম, চারটা পদ হলে -4 লিখতাম, আমার যেহেতু n তম পদ তাহলে আমি লিখবো -n। এরপরে যে এটা 10 100, এটা কি আমার এই যে গুণোত্তর ধারার সমষ্টি দিয়ে আমরা বের করলাম যে n তম পদ পর্যন্ত, এটা যা আসে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো? তুমি সিম্পলিফাই আরো করলে করবা, না করলে নাই, এটাই তোমার অ্যান্সার। বুঝা গেছে কিনা? এই প্রত্যেকটার কিন্তু একই কাজ। ধরো যে 6 6 6 যেটা, আমি যদি এটা করতে যাই তাহলে কি করব, সবার আগে বলো তো 6 কমন নিলাম, আবার বাই 9ও নিয়ে নিতে পারো, তাহলে অটোমেটিক এখানে কি আসবে বলো তো, এখানে অটোমেটিক আসবে তোমার 10 আর 6, ঠিক আছে, হ্যাঁ এখানে আসবে কত 9 9 9 9 9 9। বুঝছো? কত পর্যন্ত আছে, n তম পদ পর্যন্ত বলবে প্রশ্ন, তো তুমিও লিখবা যে এখানে আছে n তম পদ পর্যন্ত। বুঝছো কিনা একটুকু? তো যা থাকবে 6/9 করলে 9 9 এগুলা চলে আসবে। এরপর তোমার কাজ কি, 6/9, এই যে 9 কে লিখবা 10 - 1, 99 কে লিখবা 100 - 1, 999 কে লিখবা 1000 - 1। এখানেও দেখা যায়, আমরা দেখালাম না, এখানে জাস্ট লিখলাম, মনে রাখলাম যে এখানে আছে n তম পদও আছে, ঠিক আছে, n তম পদও এখানে আছে। তাহলে 6/9, এরপরে দেখো 10 100 1000, তাহলে 10 100 1000, তো এরকম করে 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 লিখবো।
n তম পদ পর্যন্ত আছে। তো এই 10, 100, 1000 এর হিসাব শেষ। তো এটাকে ব্র্যাকেট ক্লোজও করে দিলাম। বাট এই যে -1 -1 -1 তিনটা থাকলে তো আমি -3 লিখবো, আর আছে n তম পর্যন্ত, তাহলে আমি লিখবো -n। এখন জাস্ট তোমার এইটার সমষ্টিটা বের করতে হবে। তাহলে 6/9, এই 10 কে আমরা লিখবো 10, এটাকে লিখবো হচ্ছে 10 স্কয়ার, এটাকে লিখতে পারি 10 কিউব। ঠিক আছে, তাহলে n তম পদ পর্যন্ত আসছে। এখন এখানে তোমার ফর্মুলা, সমষ্টির ফর্মুলাটা কি? a আসবে, a হচ্ছে 10 r টু দি পাওয়ার n minus 1, 10 টু দি পাওয়ার n minus 1, 10 minus 1, আর ওইখান থেকে বিয়োগ হবে হচ্ছে গিয়ে n। এই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এখানে 10 minus 1 করলে 9 পাবা, 9 নং 81 পাবা। তুমি এরপর যা করবে এটা তোমার অ্যান্সার। বুঝছো কিনা? পারবা এটা পরীক্ষা আসলে? তারপর দেখো গ নাম্বারে যেটা আর কি, আমি তো খ করে ফেললাম অলরেডি। গ নাম্বার কি, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1 নং ধারার অসমিত সমষ্টি থাকবে? এটা পারবা না? পারবো স্যার। এটা কোথায় আসছে? কুমিল্লা বোর্ড 25-এ। ঠিক আছে, এসডব্লিউ কিন্তু দেখায়ও। আর ক নাম্বার যেটা, এটাকে মূলদীয় ভগ্নাংশের প্রকাশ, এটাও পারবা না? জি স্যার পারবো। আচ্ছা, এটাই ছিল তোমাদের লাস্ট স্লাইড। এরপর আরেকটা অঙ্ক আছে তোমাদের বইয়ের অনুশীলনী, এটাও পারবা আসলে। এটা একটু সলভ করতে হবে। এখানে তোমাদের যে অপনয়ন প্রতিস্থাপনের যে কনসেপ্টটা না, সমীকরণ সমাধানের, তোমাদের বইয়ের 16 নম্বর সৃজনশীল প্রশ্ন, এটা দিয়ে তোমাদের লাস্ট শেষ হবে। এটা জাস্ট ইকুয়েশন সলভের উপর। এখানে বলতেছে একটি গুণোত্তর ধারা 3টি ক্রমিক পদের সমষ্টি। তা আমাদের স্যার এরকম গুণোত্তর ধারা টেস্টে আসছিল। প্রি-টেস্ট আসছিল। হ্যাঁ দিছিলাম, ফুল মার্কও পাইছি। কত পাইছো? ফুল মার্কসও ফুল পাইছো? মার্ক পাইছিলাম। মানে আচ্ছা। এইটাতে ফুল মার্ক পাইছিলাম, দুইটা এমসিকিউ শুধু ভুল হয়েছিল, মানে 98 মার্ক আসছিল ফুল টেস্টে। আহা, 2 মার্কস আর আসলো না। টেস্টে আচ্ছা দেখো, খারাপ হয়েছে। টেস্টে কত পাইছো? 95। আহা, ওয়াও আমি না 96। খারাপ না, ভালোই। 96 তো মুভির নাম বলে দিল জাইমা। আচ্ছা দেখো, একটা গুণোত্তর ধারা 3টা ক্রমিক পদ। তো আমরা যদি গুণোত্তর ধারা চিন্তা করি, a প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 ডট। তো আমরা প্রথমটা থেকেই স্টার্ট করবো। ঠিক আছে, দ্বিতীয় থেকে স্টার্ট করা যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ, তাহলে আরেকটু পেঁচানো হবে। তো 3টি ক্রমিক পদের সমষ্টি দেওয়া হচ্ছে কত বলতো? 24.5, না সরি 4/5 আবার সমস্ত। আচ্ছা যাই হোক, তো এখানে যেটা দেওয়া, এখানে দেওয়া আছে a প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব। এই 3টা ক্রমিক পদের সমষ্টি কত দেওয়া? এটা গুণ করলে কত হয়? 24 × 5, 124/5। ওভারঅল বলছো? হ্যাঁ। আচ্ছা ভালো বলছো। এইটা তো এখানে আমি দেখতেছি কি, আমার চোখের সামনে এটা কমন যায়, তাই না? তো কমন নিয়ে রেখে দিই। এই কোন জায়গায় জানি ভুল করছি, তাই না? এটা তো ভুল করছি, ধারাই তো ভুল লিখছি। ধর, এটা হবে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, এরকম। তো a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার হচ্ছে 124/5। এখন আমি যদি a কমন নেই, তাহলে 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার হচ্ছে 124/5। ঠিক আছে না? আচ্ছা, আর হচ্ছে কি গুণফল 64। তো ক নাম্বার প্রশ্নে কি বলছিল? ক নাম্বার প্রশ্নে বলছে কি সমীকরণ গঠন করতে। তো ধরো এটা আমার একটা সমীকরণ, এই সমীকরণে দেখো চলক হিসেবে আছে এ এবং আর, এই দুটাকে চিনি না। আবার কি লেখা যাবে? এদের গুণফল, অর্থাৎ এই যে 3টা ক্রমিক গুণফল, অর্থাৎ এ আর এ আর স্কোয়ার, এদের গুণফল কত? 64। তাহলে এ এ এ মানে এ কিউব, আর স্কোয়ার আর আর মিলে কি হয়ে যাবে? আর কিউব হয়ে যাবে 64। বা আমরা এভাবে লিখতে পারি এ আর হোল কিউব আসলে 64।
64 কে কারো কিউব ফরম্যাটে লেখা যায় বলতে পারো? 4 কিউব না? হ্যাঁ স্যার 4 কিউব। তাহলে আমরা এ আর ইকুয়ালস টু কি লিখে দিতে পারি? 4। 4। এই হচ্ছে আমার দুইটা কি বলতো সমীকরণ। এটা হচ্ছে ক নাম্বার। তো খতে হচ্ছে ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করতে। আগে ধারার প্রথম পদ মানে কি, আমার কাছে এ এর ভ্যালুটা জানতে চাচ্ছে। সাধারণ অনুপাত মানে এই যে আর জানতে চাচ্ছে, মানে ক নাম্বারে যে সমীকরণ বানাইলাম আমরা এদেরকে সলভ করতে বলতেছে, তাই না? সলভ করবা, এই যে এখান থেকে ধরো এর মান ঠাস করে নিয়ে যেখানে ফালাই দাও তাহলে হবে, ঠিক আছে না? তো খ, তো ধরো আমরা লিখলাম যে 2 হতে ধরো আমি কার মান বসাবো বলতো? ধরো আমি এর মানটা খুঁজে নিই। এর মান এ আর ইকুয়ালস টু 4, তো তাহলে আমি যদি এর মান খুঁজি তাহলে এটা পাবো 4/r। তো যা একে বসিয়ে পাই। এক নঙ্গে যদি আমি বসাই দেই তাহলে এর মান বসাই দিচ্ছি, তাই না? এর মান আমি বসাবো হচ্ছে 4/r। ওকে, তারপর আসবো 1r প্লাস r স্কয়ার ইকুয়ালস টু, এখানে আসবে 124/5। তারপর কি করবো বলতো? এই যে আর গুণন করে দিই, আর গুণন করলে ওইখানে চলে যাবে, আর 5টা এখানে চলে আসবে, 4 5 20, 1 প্লাস r প্লাস r স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে 124 ইন্টু 4। এখন গুণ করে দিই, তাহলে 20, এটা যাবে 20 আর এটা যাবে 20 আর স্কয়ার, আর এটা হয়ে যাবে 124 আর। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে আর এর, আসুক। তো দ্বিঘাত সমীকরণে আমরা যে দ্বিঘাতকে আগে রাখবো, তো 20 আর 124 আর বিয়োগ হয়ে যাবে, এখানে আছে 20 আর মাইনাস 124 আর, আর ধ্রুবক থাকবে হচ্ছে 20 ইকুয়াল টু 0। তাহলে 20 আর স্কয়ার, 124 আর 20 এর পার্থক্য কত? 104, তাহলে মাইনাস 104 আর প্লাস 20 ইকুয়াল টু 0। একটা মান আসবে 5 আর একটা হচ্ছে হাফ। হ্যাঁ, 5 আর একটা হচ্ছে হাফ। 20 মাইনাস 104, 5 আর 1/5, হাফ না তো? ওয়ান বাই ফাইভ না? হ্যাঁ স্যার 1/5। ওকে, আর এর মান বের হয়ে গেছে। তাহলে আর এর মান যেহেতু কয়টা আসছে বলতো? 2টা। তাহলে আমাকে এ এর মানও কয়টা পেতে হবে বলতো? 2টা পেয়ে যাবো না? এই যে 2 নঙ্গে বসে, এই যে জায়গাটাতে, এই যে এখানে, এটাকে ধরো 3 নম্বর সমীকরণ দিয়ে দিবা, যে 3 হতে যে আর ইকুয়ালস টু 5 হলে, 5 হলে এ ইকুয়ালস টু কত হবে? 4/5। আবার আর ইকুয়ালস টু 1/5 হলে এ হবে হচ্ছে 4, তবে 1/5 মানে 20, তাই না? তাহলে 2টা অ্যান্সার আসলো। আর গ নাম্বারের জন্য তোমাকে বলছে সাধারণ অনুপাত তুমি 1/5 ধরে অসীমিত সমষ্টিটা বের করো, এটাতে বাচ্চাদের সূত্র, তাই না? এ 1 মাইনাস আর। শেষ। এই আজকে তাড়াতাড়ি ক্লাস না? বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? রিভিশন ছাড়া এই চ্যাপ্টার পরীক্ষা দিতে পারবে না? এই যে রেসপন্স করে না, রেসপন্স করো। পারবো স্যার পারবো। আচ্ছা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, লিভ নিতে পারো, হ্যাঁ? আর কেউ কি হ্যাঁ, আচ্ছা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।